18 বছর পর আকাশ তার নিজের জন্মভূমিতে ফিরে আসবে, তাও নিজের পরিচয় গোপন করে। কী কারণে পরিচয় গোপন করবে তা আপনারা গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। চলুন এবার গল্পে ফিরে যাই। কাউকে কিছু না জানিয়ে চলে আসে এয়ারপোর্টে, ওখান থেকে বাংলাদেশে ফিরে আসে। সেজন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টে এসে নামে। ওখান থেকে একটা বাসের টিকিট কেটে আর ওখানেই বসে বসে অপেক্ষা করতে থাকে। কিন্তু পাশের সিটে এখনও খালি আছে। কিছুক্ষণ যেতেই একটা মেয়ে দাঁড়ায়, কিন্তু আকাশ বাইরের দিকে তাকিয়ে এই ব্যস্ত শহরটাকে দেখতে ব্যস্ত। কেননা আকাশ যখন এই দেশ ছেড়েছিল তখনকার শহর আর এখনকার শহর অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এইসব চিন্তার মাঝখানেই এক্সকিউজ মি। এইদিকে আকাশের সেদিকে কোনো খেয়ালই নেই। কি ব্যাপার, ছেলেটা কি ইংরেজি বোঝে না নাকি কানে শোনে না? আবার একবার ডেকে দেখবো কি? এইদিকে বাসে লোক উঠতে শুরু করে, সেজন্য ইরা এবার তাড়াহুড়ো করে আকাশের বাহুতে হাত দিয়ে, এই যে শুনছেন, কি হলো? আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? এভাবে জোরে জোরে বলতেই আকাশ ফিরে তাকায় আর ইরাকে দেখতে পায়। প্রথম দেখাতে আকাশ ওর মায়ার পড়ে যায়। শুধু আকাশ কেন, যে কেউ দেখলেই মায়ার পড়বে, এটাই স্বাভাবিক ব্যাপার। কেননা ইরা দেখতে তেমনই ছিল। কিন্তু আকাশ এইসবের দিকে না তাকিয়ে যে কাজে এসেছে সে কাজটা করার চিন্তা করতে থাকে। জি, আমাকে বলছেন? এই হাতটা তো মনে হচ্ছে আপনার না? কীরকম আজব প্রশ্ন এটা? যদি হাতটা আপনারই হয়ে থাকে তাহলে আমি তো আপনাকেই রাখছি। এটা আর বলার কি আছে? কী জন্য ডেকেছেন তা বলেন। আমি আপনার মতো পেতনিদের সাথে কম কথা বলি। ওই বজ্জাত বেটা, আমাকে কোন দিক দিয়ে তোর পেতনি মনে হয়? ভুল হয়ে গেছে, পেতনি হবে না, কিন্তু ঝগড়াটে মহিলা তো বলাই যায়। আমাকে কোন দিক দিয়ে আপনার মহিলা মনে হলো? তাহলে কি আপনি? ওই একদম উল্টোপাল্টা কিছু ভাবতে যাবেন না। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে ঝগড়া করবেন? ইরা যে দাঁড়িয়ে আছে সেটা তো ইরা ভুলেই গিয়েছে। আমি এই জন্য দাঁড়িয়ে আছি, কারণ আমি জানালার পাশে বসবো, আর আপনি ওই সিট থেকে সরে বসুন, কারণ আমি জানালার পাশে ছাড়া বসতে পারি না। আমি এই সিট নিয়েছি, সেজন্য আমি জানলার পাশে বসবো। আপনি পাশের সিটে বসলে বসুন, আর না হয় দাঁড়িয়ে থাকেন। আপনি তো দেখতেছি মহিলাদের মতো ভালোই ঝগড়া করতে পারেন। তাহলে স্বীকার করছেন তো? কি? এই যে মেয়েরা ঝগড়া করে। আপনাকে তো আমি... এখানে বসে পড়ুন, যদি তাতেও ইচ্ছে না হয় তাহলে। এই, আপনি জানেন আমি কে? যদি জানতেন তাহলে এতক্ষণে কি? তাছাড়া আপনার সম্পর্কে তো জানতে হলে আগে পরিচিত হতে হবে। তাহলে আগে পরিচয় পর্বটা শেষ করি, ততক্ষণে আমি সিট ছেড়ে দেব। সত্যি দিবেন তো? এরকম করে হাসি দিলে শুধু সিট কেন, কলিজাটাও দিয়ে ফেলতে পারি। এইদিকে আকাশ সিট থেকে একটু সরতেই ইরা সিটে জোর করে বসতে যাবে, তখনই আকাশ জানলার দিকে চেপে বসতেই ইরা এসে আকাশের কোলে বসে পড়ে। তবে বাসে অন্ধকার ছিল বলে কেউ তখন খেয়াল করেনি, কেননা বাস ভর্তি হয়ে গেছে, সেই জন্য বাস ছেড়ে দিয়েছে। এভাবে বসাতে ইরা কিছুটা লজ্জা পায়, সাথে সাথে উঠে যায়। তা সিটে বসবেন আগে বললেই তো হতো। এতক্ষণ ধরে যে বলতেছি সে কথাগুলো কি কানে চায়নি, নাকি বয়রা বলে শুনতে পান না? আচ্ছা বসুন, আমি সিট ছেড়ে দিচ্ছি। কথাটা শুনে ইরা তো খুশি হয়ে যায় অনেক। আকাশ সিট ছেড়ে দিলে ইরা বসে পড়ে, এরপর জানলার দিকে মুখ করে বসে থাকে। এইদিকে আকাশ ওর মতন কিছু একটা পড়তেই থাকে মোবাইলে, কেননা ও কী কী করবে না করবে সব কিছু এখানে লেখা আছে। এইদিকে রাতে ইরা ঘুমিয়ে পড়ে, সাথে আকাশের কাঁধে মাথা রেখে দেয়। আকাশ ভেবেছিল মাথা সরিয়ে দিবে, কিন্তু এভাবে কারোর ঘুম ভাঙিয়ে দেওয়া ঠিক হবে না, সেই জন্য কিছু বলেনি। কয়েক ঘন্টা পর গাড়ি একটা রেস্টুরেন্টে এসে নামে। ইরাকে উঠাতে যাবে তখনই, এই, আপনার সাহস তো কম না? আপনি আমাকে এভাবে টাচ করলেন। আমি তো আপনাকে উঠানোর জন্য। আপনাকে আমি উঠাতে কি বলেছি? আপনি তো। আপনাদের মতো ছেলেকে আমি ভালো করেই চিনি, মেয়ে পেলে চান্স নেওয়ার ধান্দা খুঁজে বেড়ান। নিজেকে এত সুন্দরী ভাবতে যাইয়েন না, রেস্টুরেন্টে খাবার খেয়ে নিন। ইরা তেমন একটা কথা বলেনি, নিচে নেমে রেস্টুরেন্টে এসে খাওয়া শুরু করে। এইদিকে আকাশের মোবাইলে কল আসে, কলটা রিসিভ করে কথা বলতে থাকে। এইদিকে ওদের খাওয়া দাওয়া শেষ হয়, আকাশও বাকিরা গাড়িতে বসে পড়ে। ওরা বাস থেকে নামতে নামতে সকাল হয়ে যায়। এইদিকে ইরা গাড়ি থেকে নেমে একটা রিক্সা নিয়ে চলে যায়। আকাশ যদিও তখন গাড়িতে ছিল, হঠাৎ খেয়াল করে গাড়িতে একটা ব্যাগ রাখা ছিল। ব্যাগটা হাতে নিয়ে, আপনার ব্যাগ ফেলে গেছেন। এর বেশি কিছু বলতে যাবে তার আগেই ইরা ওখান থেকে চলে যায়। আকাশ একটু দূরে নেমে পড়ে,
কেননা এখন বাকি পথ হেঁটে হেঁটে যাবে। তার কারণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যাবে সেজন্য। রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটা বড় আম গাছ দেখতে পায়। যদিও আগে অনেক ছোট ছিল, কিন্তু তাও চিনতে ভুল করেনি। ওই গাছের নিচে অনেক মানুষ রোদের তাপ থেকে বাঁচার জন্য ওই গাছের নিচে এসে বসে থাকেন। কেননা আপনারা তো জানেন রোদের থেকে বাঁচার জন্য গাছের কোনো বিকল্প নেই। গাছের নিচে একজনকে দেখতে কিছুটা চেনা চেনা লাগছে, সেজন্য ওনার কাছে আসে। আঙ্কেল, আপনাকে আমার চেনা চেনা লাগছে। কিন্তু আমি তো তোমাকে চিনতে পারলাম না, তুমি কে? আমার পরিচয় আপনাকে দিলে আপনি চিনবেন না। তবে আপনি কি শাকিলের বাবা মিস্টার করিম সাহেব বলছেন? নাম তো ঠিকই বলেছ, কিন্তু তোমাকে তো চিনলাম না। পরিচয় কি দেবে? পরিচয় দেওয়ার মতো তেমন কোনো কিছু হয়নি আমার। তবে আমার একটু সাহায্য করতে পারবেন? কি সাহায্য লাগবে বলো। এই ঠিকানাটা কোন দিকে আমাকে একটু বলবেন কি? সামনের যে পথটা দেখছো, ওই পথ দিয়ে একটু বামে যাবে, এরপর ডানে যাবে, তারপর বামে গেলে একটা 3 তলা বাড়ি দেখবে, এটাই ঠিকানা। ধন্যবাদ আঙ্কেল আপনাকে। কিন্তু আঙ্কেল, আপনার ছেলে এখন কি করে? ও তো এখন একটা খামারের কাজ করে। খামার কি নিজের নাকি অন্য কারোর? নিজের খামার। আচ্ছা আঙ্কেল, আমি এখন চলি। এইদিকে আঙ্কেলের কথা মতন আকাশ ওই রাস্তা দিয়েই চলতে থাকে। কিছুক্ষণ পর সত্যি সত্যি 3তলা একটা বাড়ি দেখতে পায়। তবে এখানে আগে 1তলা একটা বাড়ি ছিল, কিন্তু বছর ঘুরতে না ঘুরতে এখন যে এত পরিবর্তন হয়েছে তা বুঝতে পারেনি। বাড়ির ভিতর ঢোকার সময় কিছু একটা দেখতে পায়, সেজন্য আর ভেতরে যায়নি। তবে কে ছিল যার জন্য ভিতরে যায়নি তা আপনারা একটু পরেই জানতে পারবেন। ওখান থেকে লুকিয়ে কোনো মতো বের হবে, তখনই দেখা হয় শাকিলের সাথে। ও হ্যাঁ, আপনাদের তো শাকিলের পরিচয়টাই দেওয়া হয়নি। শাকিল হলো আকাশের ছোটবেলার বন্ধু। যদিও শাকিল আকাশকে অনেক খুঁজেছে, কিন্তু পায়নি। খুঁজে কেন পায়নি তার কারণ আপনারা জানতে পারবেন কিছুদিন পরে। কেননা সবটা যদি আমি এখনই বলে দিই তাহলে তো গল্প শুনে তেমন কোনো মজাই পাবেন না। সেজন্য মাঝে মাঝে গল্প শুনতে হলে কিছুটা ধৈর্য নিয়েও শুনতে হয়। শাকিলকে দেখে, কি ব্যাপার, আপনাকে তো চিনলাম না। আমাকে চিনবেন না? দেখে তো মনে হচ্ছে দেশের না, মনে হচ্ছে দেশের বাইরে থেকে এসেছেন। ঠিক ধরেছেন, আমি দেশের বাইরে থেকে এসেছি। কোন দেশ থেকে? আমেরিকা থেকে এসেছি। আমার তো ছোট থেকে স্বপ্ন আমেরিকা যাওয়ার, কিন্তু আজ পর্যন্ত যেতে পারলাম না। তা তুমি কি এই ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবে? আমি সাহায্য করতে পারবো, কিন্তু তার জন্য তোমার সাহায্য লাগবে। কি সাহায্য? আমি আমেরিকায় যাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারবো। ঠিক আছে, চলো এই দিকটায় বসে আড্ডা দিই। আচ্ছা, আমি আমার বাকি বন্ধুদের কল দিয়ে আসতে বলি এখানে। তাহলে তো ভালোই হয়, একসাথে মজা করা যাবে। এরপর ওরা একটা টঙের উপর বসে ওখানে আড্ডা দিতে থাকে কিছুক্ষণ। আপনাদের তো শাকিলের পরিচয় দিতেই ভুলে গেছি, যদি আগে থেকে বলে থাকি তাও নতুন করে আবার জানিয়ে দিচ্ছি। শাকিল হচ্ছে আকাশের ছোট্টবেলার বন্ধু। আরও অনেকে আছে, একটু পরে ওরা এসে আড্ডা দিবে, তখন ওদের পরিচয় জানতে পারবেন আপনারা। শাকিলের ছোট্টবেলা থেকে আমেরিকা যাওয়ার স্বপ্ন, আর শাকিলের এই বাড়িতে বেশি আসা যাওয়া হতো, কেননা এই বাড়িতে আরও একটা ছেলে আছে, ও আসবে একটু পর। ওরা যদি আসে তখন ওদের সাথে পরিচয় করিয়ে দেব। 10 মিনিট পরেই বাবু আর অন্তর ওখানে আসে। ওরা এসে প্রথমে শাকিলের সাথে কথা বলতে থাকে, তারপর ওরা আকাশের খেয়াল করে। আসলে এখানে যাদের দেখেছেন এরা সবাই আকাশের ছোটবেলার বন্ধু হয়, কিন্তু কোনো একটা কারণে আজকে ওদের থেকে বিভিন্ন দেশে চলে যেতে হয়েছে। ওরা এসেই, ওনাকে তো চিনলাম না। শাকিল, তোর কি আত্মীয় বা পরিচিত কেউ হয়? আরে ওই রকম কিছু না, আজকেই পরিচয় হলো আমাদের। তাহলে আমাদের সাথে পরিচয় করিয়ে দে। শাকিল আকাশের সাথে ওদের পরিচয় করিয়ে দেয়। এরপর ওরা অনেকক্ষণ ধরে আড্ডা দিতে থাকে। সন্ধ্যা হয়ে আসে, সেজন্য ওরা উঠে যেতে চাইবে, তখনই তোরা সবাই যে চলে যাচ্ছিস, ও কোথায় থাকবে? তাই তো, এটা তো খেয়াল করিনি। অন্তর তুই একটা কাজ কর, ওকে তোদের সাথে নিয়ে যা। কিন্তু তোরা তো জানিস বাসায় আমার বোন আছে, সেজন্য আমি তো ঠিক মতো তোদেরও নিয়ে যেতে পারি না। সেখানে ওকে নিয়ে যাব কি করে? তাহলে চল আমরা সবাই মিলে তোর বাবার সাথে কথা বলি, তারপর ওনাকে বলে ওনার থাকার জায়গা করি। হ্যাঁ চল, সেটা তো ভালো। তাছাড়া ও যখন আমাদের বন্ধু হয়েছে তখন ওর দেখাশোনার দায়িত্ব তো এখন আমাদেরই। এইদিকে ওরা অন্তের বাসায় ওকে নিয়ে যেতে থাকে। আসলে এটাই আকাশ চেয়েছিল, কেননা ও যে কাজে এসেছে সেই কাজের জন্য ওই বাসায় যাওয়া বেশি জরুরি। সবাই মোটামুটি ওখানে চলে আসে। এভাবে আকাশকে দেখে, অন্তর, ছেলেটা কে?
বাবা ও আমার বন্ধু হয়। কি বলিস? ওকে তো আগে কখনো দেখিনি। বাবা ও তো দেশের বাইরে থাকে, আমি ওকে আসতে বলেছি, সেই জন্য এখানে এসেছে। হ্যাঁ আঙ্কেল, ও অনেক ভালো ছেলে। আপনি তো জানেন আমাদের অবস্থা কীরকম। ওকে আমাদের বাড়িতে নিয়ে যেয়ে রাখবো, সেটা তো সম্ভব নয়। শাকিল তোমার বাসায় তো? আমার বাসায় রাখতে পারবো, কিন্তু খাওয়া দাওয়া তো দেখতে হবে। ঠিক আছে, তোমরা যখন বলতেছো অন্তর, ওকে রুমে নিয়ে যা। আর একটা কথা, তুমি যখন এখানে থাকবে নিজের মতো করে। জি আঙ্কেল, তাই করব। আমি কি তাহলে এখন যেতে পারি? হ্যাঁ, অবশ্যই যাও। এরপর অন্তর ওকে একটা রুম দেখিয়ে দেয়। আজ থেকে তুমি এখানেই থাকবে, আমি তোমার পাশের রুমে আছি। তা এই বাসায় আর কেউ কি থাকে না? বড় মামা আর মামি তো ঘুমাচ্ছে, সকালে পরিচয় করিয়ে দেবো। তবে এই রুমে আগে আমার মামাতো ভাই থাকতো। তা সে এখন কোথায়? জানি না কোথায় আছে এখন, অনেক খোঁজার পরেও পাইনি। তবে একটা কথা, আমার মামা কিন্তু অনেক রাগী, সেই জন্য ওনার সাথে কথা বলার সময় একটু সাবধানে বলিও। আচ্ছা, তাই হবে। এই বলে রুমে চলে আসে। রুমে এসে দেওয়ালগুলো দেখতে থাকে। 18 বছরে কতটা যে পরিবর্তন হয়েছে তা দেখেই বুঝতে পারছে। রাতে শুয়ে পড়ে আর পুরনো দিনের কথা ভাবতে থাকে। এভাবে যে কখন আকাশ এই বাসায় আসে, তাও ওর নিজের রুমেই থাকতে পারবে, তা কিন্তু কখনো ভাবতে পারেনি। রাতে ঘুমানোর পর সকালবেলা যখন ঘুম ভাঙে, তখন বারান্দা থেকে একটা মেয়ে আসতে দেখতে পায়। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে রাতের সেই মেয়েটি, সেই জন্য মুখ লুকিয়ে রাখে কাঁথা দিয়ে। এই মেয়েটা এই বাসায় কি করে, তাও আমারই রুমে? এখন যদি আমাকে দেখে ফেলে তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। কি করি এখন, কিভাবে লুকাবো? তখনই শুনতে পায় রুমে আরেকটা মেয়ে আসে। এসে ও বারান্দায় চলে যায়। এইদিকে ততক্ষণে আকাশ উঠতে যাবে, তখনই মেয়েটা চলে আসে রুমের মধ্যে আর চিৎকার করতে যাবে, বিছানা থেকে উঠে মুখ চেপে ধরে। এইদিকে মুখ চেপে ধরতেই ইরা তো কথাই বলতে পারছে না। এইদিকে বারান্দায় যে মেয়েটি ছিল সে রুমে এসে এভাবে ওদের দেখে চিৎকার করে। তখন অন্তর চলে আসে রুমের মধ্যে। তুই এভাবে চিৎকার করছিস কেন? তার আগে এটা বল, এই ছেলের থেকে। ও তো আমার বন্ধু। তাহলে এই রুমে কেন? তাহলে কোন রুমে দিব? তুই জানিস না মামা এই রুমের মধ্যে কেউ আসতে দেয় না? তারপর তুই ওনাকে কেন? এই যে আমার বান্ধবীকে কি মেরে ফেলবে নাকি এইভাবে চেপে ধরছেন? তনুর কথা আকাশ ইরাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরই ইরা আকাশের বুকে ঘুষি মারতে থাকে। কয়েকটা দেওয়ার পর আকাশ বিছানায় পড়ে যায় আর ইরা তো সামলাতে না পেরে আকাশের বুকে এসে পড়ে। এতে কিছুটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয়, যা আপনারা পরে জানতে পারবেন। এখন কি হবে তা শুধু দেখে যান। তনু এসে ইরাকে উঠায়। তুই এত চিকন যে শরীরের ভার পর্যন্ত সামলাতে পারিস না? এইরকম বডি সব ছেলেরা পছন্দ করে। তোর মতো মুটকি না আমি। কি তুই আমাকে মুটকি বলতে পারলি? তোর কান্না বন্ধ কর। অন্তর ভাইয়া, আগে বলুন তো এই ছেলেটাকে আর এই রুমে কি করে? আপনি যে কানা তা তো আগে বলেননি। তোমরা কি আগে থেকে চিনো একজন আরেকজনকে? আরে না, উনি দেখছে আমি এখানে শুয়েছিলাম, তারপরও এরকম বোকার মতো কথা বললে কি বলবো ওনাকে বলো? আপনি তো দেখি ভালো ঝগড়া পারেন। আপনার সাথে তো মনে হয় ঝগড়া পেরে উঠবো না। তাহলে ঝগড়া করতে আসেন কেন? এরপর বাকিরা আর কিছু বলতে যাবে, তখন ওখানে শাহজাহান চৌধুরী চলে আসে। সাথে সাথে ওনার স্ত্রীও চলে আসে, মিসেস পারুল আক্তার। কি হয়েছে এখানে, এত চিৎকার করছো কেন? ইনি হচ্ছেন এই বাড়ির কর্তা। এক কথা, ইনি যা বলে তাই এই বাড়িতে চলে। ওনার কথায় এই বাসার শেষ কথা। উনি আসতেই সবাই চুপ হয়ে যায়। আমি কিছু জিজ্ঞেস করছি তোমাদের। মামা ও আমার বন্ধু, গতকাল এসেছে এখানে, কয়েকদিন থেকে আবার চলে যাবে। ছেলেটা তো অনেক ভালো দেখতে, ঠিক আমার ছেলের মতো লাগছে। কথাটা বলতে কয়েক ফোঁটা পানি ফেলে দিল, যা সবার চোখেই পড়েছে, কিন্তু কেউ কিছু বলেনি এই নিয়ে, কেননা সবাই কারণটা জানে। নিয়ে যখন এসেছো তখন তো আর কিছু বলার নেই। তা ওকে এই রুমে কেন দেওয়া হয়েছে? মামা এই রুম তো খালি থাকে সব সময়, তার ওপর উপরের রুমগুলো তো সবই আছে, কিন্তু সেগুলো গুছানোর জন্য কেউ থাকে না। তার উপর মামা বাসায় তো আমরা 6 জন থাকি, এতগুলো রুমে। সে ব্যাপারে এখন কোনো কথা বলতে চাই না। আচ্ছা, এখন নাস্তা করার জন্য আসো সবাই। অন্তর, ওকেও নিয়ে আয়, বাকি কথা ওখানেই না হয় শুনবো। এরপর ওরা সবাই নাস্তার টেবিলে এসে বসে পড়ে। সেখানে মোটামুটি অনেকেই ছিল। সবাই খাবার খাচ্ছে আর কথা বলতে থাকে।
তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারের সবাই আছে, কিন্তু আমি থাকি না ওনাদের সাথে। তা ওখানে কি ধরনের চাকরি করো আর এখানে কেন আসলে? আমি এসেছি গ্রাম ঘুরে দেখবো বলে। আসলে আমি আগে এই গ্রামে থাকতাম। কিভাবে? তোমার পরিচিতি বা পরিবার কি থাকতো এখানে? পরিচিত থাকতো, কিন্তু তারা এখন নেই। আচ্ছা, তুমি তাহলে থাকো এখানে, আমার কাজ আছে, এখন আমাকে যেতে হবে। আচ্ছা, সাবধানে যাবেন। এইদিকে উনি তো ওনার কাজে চলে যান। অন্যদিকে আকাশ রুমে এসে ভাবতে থাকে, সাথে ওর ব্যাগে থাকা জিনিসপত্রগুলো বের করে রাখতে থাকে। বের করার সময় 2টা পিস্তল ব্যাগ থেকে পড়ে যায় নিচে। এতে কিছুটা শব্দ হয়, আর ওই শব্দে ইরা আর তনু চলে আসে। কি হয়েছে? এটা কিসের শব্দ হলো? কই, কিছু না তো। আমি তো শুনতে পেলাম কিছু একটা পড়েছে। আমি তো শুনলাম। পড়েছে তো কি হয়েছে? তোমাদের মাথায় তো পড়েনি। তাছাড়া ওটা পারফিউম ছিল। কই দেখি দেখি। এই বলে তনু পারফিউমের বোতল নিয়ে দৌড়ে চলে যায়, যদিও আকাশেতে কিছু বলেনি। কি ভেবেছো আমার বোনকে তুই পারফিউম লোক দেখিয়ে তোর দিকে টেনে নিবি? আমি যতদূর জানি ওর কোনো বোন নেই। তাহলে আপনি? এত কিছু তোকে ভাবতে হবে না। আমি ভালো করে জানি তুই ওকে পটিয়ে আমার কাছে আসতে চাচ্ছিস, তা আমি কখনোই হতে দিব না। বাসায় কি আয়না আছে? আছে তো, কেন? আয়না কি চোখে দেখিসনি কখনো? আমি তো প্রতিদিনই দেখি, কিন্তু আমার মনে হয় আপনি নিজে তো কখনো দেখেন না। কোন দিক দিয়ে মনে হলো আপনার মতো পেতনির সাথে আমি লাইন মারার চেষ্টা করব? এই যে মিস্টার, আপনি জানেন আমার পেছনে কত ছেলে ঘোরাঘুরি করে? পচা জিনিসে মাছি ঘুরঘুর করবে, ভনভন শব্দ করবে, এটাই তো স্বাভাবিক। তার মানে আমি পচা? পচা হলে তো মাছি উঠতো, কিন্তু পচার থেকে বেশি কিছু থাকলে সেটাই বলতাম তোমাকে। তোকে আমি মেরেই ফেলবো। এত শখ মারার? তোর ভাগ্য ভালো আমি বাংলাদেশে থাকি না। যদি থাকতাম তোকে বুঝিয়ে দিতাম আমি কে। তাহলে কি পেতনির দেশ থেকে এসেছো নাকি? জি না, আমি এসেছি আমেরিকা থেকে। আমার এখন ভার্সিটি অফ, সেজন্য আমি এসেছি বুবুর বাসায় বেড়াতে। কিন্তু এখানে আপনার মতো এইরকম একটা ছেলের সাথে দেখা হবে তা তো আমি ভাবতেও পারিনি। আমিও ভাবতে পারিনি। কি শুনি? এই যে আপনার সাথে এখানে তো দেখা হচ্ছে, সাথে আমেরিকায়ও হবে। ইস, বললেই হলো। আমাকে এত বড় দেশে খুঁজে পাবেন কি করে? আপনি কি জিন নাকি গণক যে আমাকে খুঁজে বের করবেন? এই যুগে এইসব বিশ্বাস করেন? বিশ্বাস কেন করব? এটা তো শুধু কথার কথা বলেছি। তবে আমি একটা জিনিস অনেক ভালো করে বুঝতে পেরেছি। কি জিনিস? এই যে ছেলেদের পটাতে পারেন খুব সহজেই। আমাকে কি আপনার ছ্যাঁচড়ামি মনে হয় আপনার? এতক্ষণে মনে হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে। আরও কিছু বলতে যাবে তার আগেই তনু এসে হাজির। তাই ভাইয়া, তোমার কাছে আর হবে কি? হবে তো, কিন্তু এতগুলো কি করবে? দরকার আছে। এরপর আরও 2টা পারফিউম দেয়, ওইগুলো নিয়ে তনু চলে আসে। এইদিকে কিছুক্ষণ পর শাকিল কল দেয়। কোথায় তুমি? আমরা তো বসে আছি তোমার জন্য। 10 মিনিট অপেক্ষা করো, আসতেছি আমি। 10 মিনিট পর ওখানে আসে। এরপর ওরা আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ পর চল আমরা ক্রিকেট খেলে আসি। এখন ক্রিকেট খেলবি কি করে? সব কিছু আছে, কিন্তু বড় মাঠ তো নেই। উত্তর পাশে একটা জমি আছে, ওই জমিতে তো পারো। ওই জমিতে যাওয়া যাবে না। কেন? ওই জমি তো তোমাদের। জমি তো আমাদের, কিন্তু একটা সমস্যা আছে এখানে। কি সমস্যা আমাকে বলো। আমাদের এখানে প্রভাবশালী নেতা, উনি এই জমি নিজের দখলে করে নেয়। এটা কি মগের মুল্লুক নাকি? বাবা কিছু বলেনি? কার বাবা? আরে শাহজাহান চৌধুরী, জমি তো ওনার। তাছাড়া ওনার নিজের তো কম ক্ষমতা নেই, উনি তো চাইলে সেটা নিজের করে নিতে পারে। মামা তো কম চেষ্টা করেনি, কিন্তু ওই লোকটা আমাদের এখানকার এমপি, সেই জন্য পুলিশও কিছু করতে পারছে না। তার উপর ওনার সাথে ঝামেলা করে এমনিতেই আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। সেই জন্য আমরা চাই না এর বেশি কিছু হতে। আচ্ছা, মাঠ তো খালি আছে, আমরা বরং খেলি, খেলতে তো অসুবিধে নেই। আকাশ কিন্তু ঠিক কথাই বলেছে, আমরা তো ওখানে শুধু খেলবো, আর খেললে মনে হয় না ওরা কিছু বলবে। তা ভয়ও থাকিস কিছুটা। তার উপর আমি নতুন বিয়ে করেছি, আমার কিছু হয়ে গেলে আমার বউয়ের কি হবে? আরে বন্ধু, চিন্তা করিস কেন, আমি তো আছি, আমি দেখে রাখবো তোর বউকে। শালা লুচ্ছা, শেষমেশ আমার বউয়ের দিকে তুই নজর দিলি। আরে বন্ধু, হয়েছে, একটু দুষ্টুমি তো করতেই পারি। আচ্ছা, যা হওয়ার হয়েছে। আমি ব্যাট আর বল আনতে যাচ্ছি, তোরা ততক্ষণে মাঠ ঠিক করে ফেল। ঠিক আছে, যা তাহলে। অন্তত ওইগুলো আনতে যায়।
এইদিকে ওরা মিলে মাঠ ঠিক করতে থাকে। অন্ত বাসায় আসে এইসবের জন্য। তখন দেখা হয় তনু আর ইরার সাথে। ওদের সবটা বলে ওরাও খেলা দেখবে বলে ঠিক করে। ওরা সাথে সাথে আসে। এইদিকে ইরা কেন এসেছে তা আকাশ বুঝতে পারেনি। একটু পর, আমি তাহলে আগে ব্যাটিং করি। তা কখনো খেলেছো? খেলেনি, সেজন্য তো আগে ব্যাটিং করতে চেয়েছি। এই বলে মাঠে নামে। তখনই খেলা শুরু হয়ে যায়। প্রথম দিন আকাশ মোটামুটি খেলতে থাকে। 10 মিনিট পর শাকিল বল করে আর আকাশ ব্যাটিং করে বলটাকে বাড়ি মারে। আর সেই বল এসে লাগে এমপির ছেলের গাড়িতে, যার ফলে গাড়ির কাজ ভেঙে যায়। তা দেখে ইরার আকাশ ছাড়া বাকিরা ভয় পায়। আসলে ওরা দুজন ছাড়া বাকি সবাই তো সবটা চিনে, জানে, বুঝে। ওদের এইভাবে ভয় পেতে দেখে এত ভয় পাওয়ার কি আছে? তুই কি জানিস কার গাড়ির গ্লাস ভেঙেছিস? আমি কি করে জানবো? ওটা হচ্ছে এমপির ছেলে রাজীব। ও অনেক খারাপ। এখানে যদি তানু আর ইরাকে দেখে তাহলে খারাপ খারাপ কথা শুনিয়ে দেবে। ওর জন্য গ্রামের মেয়েরা রাস্তায় খুব কম বের হয়। তাহলে তো ওর কেসটা আগে দেখতে হয়। অন্তর সাথে কথা বলতে বলতে রাজীবও চলে আসে ওখানে। তোদের সাহস তো কম না, আমাদের জমিতে বল খেলিস আর সে বল দিয়ে আমারই গাড়ির গ্লাস ভেঙে ফেলিস। দেখ, প্রথম কথা, আমি এখানে মারামারি চাই না। আর দ্বিতীয় কথা, এটা তোদের জমি না। আর বাকি কথা হলো, গ্লাস ভাঙার জন্য দুঃখিত আমি। ওই, আমি কি তোর কাছ থেকে শিখবো আমার কি করা উচিত? যদি দরকার পড়ে শেখাবো। আকাশের কথা শুনে ওরা সবাই চুপ করে আছে, শুধু রাজীবের লোকেরা বাদে। তোকে তো কখনো আমি এই গ্রামে দেখিনি। কে তুই? ওরা কি বলেনি তোকে এই জমিতে খেলা নিষেধ? তা সত্ত্বেও কোন সাহসে তুই এখানে খেলতে এসেছিস? এখানে এত কথা বলার সময় নেই আমার। একটা কাজ করো, তোমার ঠিকানা দিয়ে যাও। আমি রাতে আসবো এই নিয়ে কথা বলার জন্য। তুই কি পাগল? ওর সাথে রাতে দেখা করতে যাবি? তোরা দেখি পুরোই ভয় পেয়ে গেলি, কিন্তু ও কেন পাচ্ছে না সেটাই আমি বুঝতে পারছি না। বস, মনে হয় এটা সিভিল কোনো অফিসার। সে যাই হোক, এরকম হাজার হাজার অফিসার আমার পকেটে থাকে। ও যখন বলেছে রাতে আসবে তখন অপেক্ষা করব। কিন্তু যদি না আসে? একটা কাজ কর, তানু আর ওই মেয়েকে নিয়ে চল, তাহলে ও ঠিকই আসবে। প্লিজ রাজীব, আমার বোনকে ছেড়ে দে, সাথে ইরা আপুকেও। এখানে আমি কি করব বল? ও যে রাতে আসবো তা আমি শিওর হব কি করে? সেজন্য কাউকে না কাউকে তো আমার সঙ্গে নিয়ে যেতে হবে সিকিউরিটি হিসেবে। তাই বলে ওদের কেন নিতে হবে? তাহলে তুই চল। আমি কেন আসবো? চিন্তা করো না অন্তর, তুমি ওদের সাথে যাও, আমি ঠিক সময়ে চলে আসব। আচ্ছা, তোমরা যে অন্তরের কোনো ক্ষতি করবে না তার কি গ্যারান্টি আছে? ওরা ভালো করে জানে আমি এক কথার মানুষ। যেটা বলি সেটা করি, যেটা বলি না সেটা কখনোই করি না। তাহলে ভরসা করার জন্য বলছো? বস, একটা মেয়ে তো লাগবে, নয়তো রাতটা ঠিক মতন জমবে না। যদি বলেন ওই মেয়েটাকে অনেক কিউট আর সুন্দরী, ওকেই নিয়ে যাই। কথাটা শুনে আকাশ এত রাগ হয় যে রনিকে ওখানেই একটা থাপ্পড় দেয়। থাপ্পড় এতটাই জোরে দেয় রনি ওখানেই জ্ঞান হারায়। তোদের বলেছিলাম না আমি রাতে আসবো, তাহলে এত কথা কিসের? আকাশকে এরকমভাবে রাখতে দেখে এবার বাকিরা তো ভয় পেয়ে যায়, কিন্তু তাও। ঠিক আছে, আমি বিশ্বাস করলাম, কিন্তু একটা কথা, তুই যদি রাতে না আসছিস তাহলে আমি ওই রাতেই ওদের দুজনকে উঠিয়ে নিয়ে চলে আসব। কথাটা মনে রাখিস। এরপর রাজীব ওখান থেকে চলে যায়। রাজীবের কিছু লোক রনিকে গাড়িতে উঠিয়ে চলে যায়। এইদিকে ওদের খেলার তো দফা রফা হয়ে যায়, সেজন্য ওরা সবাই বাসায় ফিরে আসে। আর আজকের কাহিনীগুলো শাহজাহান চৌধুরী জেনে যায়। তোমরা মাঠে কেন খেলতে গেলে? মামা, আকাশ তো কখনো খেলেনি, সেই জন্য ও বলছিল, তাই আমরা খেলতে এসেছিলাম। তা এখন যে এমপির ছেলের সাথে ঝামেলা করে এসেছো, এই ঝামেলা এখন শেষ করবে কি করে? কি করব? ওরা যে তানু আর ইরাকে নিয়ে যেতে চাইছিল, সেজন্য তো আকাশ ওদের। 10-15 দিন পর আকাশ হয়তো এখান থেকে চলে যাবে, কিন্তু তোরা তো এখানেই থাকবি। তখন তোদের কি অবস্থা হবে তা কি ভেবে দেখেছিস? আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখান থেকে যাওয়ার আগে সবটা ঠিক করে দিয়ে যাব। আপাতত আমি রাতে ওদের সাথে কথা বলি, দেখি ওরা কি বলে। তোমার সাথে ওদেরও নিয়ে যাও। আমি একাই যেতে পারবো। একা যাওয়াটা ঠিক হবে না। শাকিল কিন্তু ঠিক বলেছে বন্ধু, তোর একা যাওয়াটা মোটেও ঠিক হবে না। তাহলে একটা কাজ করিস, তোরা বাসার বাইরে অপেক্ষা করিস, আমি ভিতরে এসে ওদের সাথে কথা বলে নেব, তারপর আমরা একসাথে বাসায় ফিরে আসব। ঠিক আছে, তাই হবে।
এইদিকে রাতের বেলায় ওরা বের হয়। অন্যদিকে রাজীব আর ওর লোকেরা বসে আছে আকাশের অপেক্ষায়। কখন আসবে ওই ছেলেটা, আর আমি কখন ওকে নিজ হাতে মারবো? উফ, আমার যে হাত থামছেই না, মনে হচ্ছে পুরো গুলি ওর ভিতরে ঢুকিয়ে দেয়। বস, এত ধৈর্য হারা হলে চলবে? যদি না আসে তাহলে আমরা ওদের বাসায় এসে ওই মেয়ে দুটোকে তুলে নিয়ে আসব। কথাটা তো মন্দ বলিস নি, আর একটু অপেক্ষা করি তাহলে। ওরা অপেক্ষা করতে থাকে। এইদিকে আকাশ, অন্ত, বাবু, শাকিল ওরা কথা বলতে বলতে আসে। আমার অনেক ভয় হচ্ছে। ভয় কেন হবে? রনিকে যে মেরেছে, রাজীব এর প্রতিশোধ তো নেবেই। আমিও সেটাই ভাবছি। আকাশ, তুই সাবধানে থাকিস। ওরা যে কতটা খারাপ তা তো এখনো তুই জানিস না। তাও আমরা বাইরে থাকবো। যদি আমাদের প্রয়োজন হয় আমাকে ডাক দিস, আমরা ভেতরে আসবো। তোমাদের হাত তো খালি, খালি হাতে এসে কিভাবে কি করবে? তা তখন দেখা যাবে, এটাই ওদের বাড়ি। তুই তাহলে সাবধানে যাবি তোরে। এরপর ওদের বিদায় দিয়ে আকাশ একাই ভিতরে আসে। একটু পর রাজীব তার লোকেদের দেখতে পায়, ওরা বসে আছে, তবে মোটামুটি সবার হাতেই খালি। আকাশকে দেখে ওরা কিছু বলে না, শুধু বসে আছে। ওই এখানে বস। আকাশ সোফায় বসতে যাবে, তখনই রাজীব রেগে বলে, তোকে আমি সোফায় বসতে বলিনি, বলেছি নিচে ফ্লোরে বসার জন্য। আমি নিচে বসতে পারি না, সেজন্য উপরে বসলাম। তো কী জন্য ডেকেছো তা বলো, নয়তো আমি গেলাম। তোর সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। সাহস আর দেখালাম কই? কি বিড়বিড় করছিস বলতো? বললাম কি বলবে তাড়াতাড়ি করে বলো। তোর পরিচয় কি, আর এখানে কেন আসলি? ওরা তোকে বলেনি জমিতে খেলা নিষেধ? বলেছিল, কিন্তু কিন্তু কি সেটা আগে বল। জমিটা তো তোমাদের না, তাহলে তোমরা কেন বাধা দিচ্ছ? তোকে কে বললো যে জমিটা আমাদের না? যেখান থেকে শুনেছি তা তোদের জানতে হবে না। তোদের যে কারণে ডেকেছি সেটা আগে বলি। তোরা ওই জমি বেআইনিভাবে দখল করেছিস, সেজন্য ওদের জমি ওদের ফিরিয়ে দেয়। তুই কে রে যে তোর কোথায় জমি ফিরিয়ে দেব? তুই জানিস আমি কে, আমার বাবাকে, আমার চাচাকে? তোর চাচা কে শুনি? আমার চাচা আমেরিকার একজন বড় মাফিয়া। আমাদের সাথে বেশি টক্কর দিতে আসবি না। ও তাই নাকি? তা কি নাম ওনার? নাম বললেই কি চিনবি নাকি? বলা তো যায় না, চিনতেও তো পারি। ডেভিলের নাম শুনেছিস? রাজীবের মুখে নামটা শুনে আকাশ কিছুটা মুচকি হাসে। কেন হাসলো তা আপনারা না জানলেও আকাশ ঠিকই জানে, কিন্তু আপনারা তো আস্তে আস্তে জানতে পারবেন সবটা। ও তাই নাকি? কয়েক মাস আগে ওনার পায়ে গুলি লেগেছিল, তা এখন ঠিকভাবে হাঁটতে পারছে তো? ওনার পায়ে গুলি লাগবে কি করে? এত কিছু জেনে তোদের কি কাজ? আমাকে জমির পেপারগুলো দে, আমি চলে যাচ্ছি। যদি না দিস তাহলে তোর বাবার থেকে সেগুলো নিতে হবে। তুই কি আমাকে কোনো সাধারণ ছেলে মনে করেছিস নাকি? আমি যদি চাই তোকে এখানেই মেরে ফেলতে পারি, কিন্তু তুই মেহমান বলে তোকে ছেড়ে দিলাম। এরপর থেকে তোকে আর ছেড়ে দিব না। আর একবার যদি ওই জমির ব্যাপারে কিছু বলিস আমাকে, তাহলে আমি তোকে ওখানেই মেরে ফেলবো। আচ্ছা, যদি তোর বড় চাচা ডেভিল কল দিয়ে বলে তখন কি করবি? কথাটা শুনে রাজীব কিছুটা হাসতে থাকে। তুই কি মনে করেছিস এই সামান্য একটা বিষয় নিয়ে চাচা তোর সাথে? তাছাড়া তুই কোন হরিদাস পাল যে চাচা তোর সাথে কথা বলবে? আমি যেই হই না কেন, তুই তা পরে বুঝতে পারবি। এখন তোকে যা বলার ছিল আমি তোর বাবার সাথে কথা বলে তোকে জানাবো। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। এখনই এত উত্তেজিত হলে কি চলবে? সামনে যে আরও অনেক কিছু বাকি আছে। তাছাড়া আমি এখন চলি। 7 দিনের ভেতরে যদি ওই জমি আমি তোদের কাছ থেকে নিতে না পারি, তাহলে এই গ্রাম থেকে বিদায় নেব। তোকে গ্রাম কেন, আমি এই দুনিয়া থেকেই বিদায় দিব, কথাটা মনে রাখিস। ওখান থেকে বেরিয়ে আসে। এরপর শুরু হয় ওদের প্রশ্ন করা। কি হয়েছে, কি করলাম, কি বললাম ইত্যাদি নানা ধরনের প্রশ্ন করতে থাকে। প্রশ্নের জবাব দিতে দিতে আকাশ প্রায় কাহিল। আচ্ছা শোন, এত কিছু বলতে হবে না। 7 দিনের ভেতরে ওই জমি আমি ওদের থেকে উদ্ধার করে দেব। সত্যি পারবি তো? হুম, পারবো। তবে এই ব্যাপারে কাউকে কিছু জানানোর দরকার নেই, আমি সুযোগ হলেই জানাবো। ঠিক আছে, তাই হবে। এইদিকে বাসায় এসে রুমে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ইরা আসে তনুর সাথে ওই রুমে। আকাশের মুখের দিকে ইরা তাকিয়ে থাকে। তখনই যে কাজটা করতে এসেছে সেটা কর তাড়াতাড়ি। ঠিক আছে, পানির গ্লাসটা আমার হাতে দে। এরপর ইরা আকাশের প্যান্টের সামনের দিকে পানি ঢেলে দেয়, যা আকাশ বুঝতে পারেনি।
10 মিনিট পর ঠান্ডা ঠান্ডা অনুভব হওয়াতে জেগে যায়, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পায়নি। কিন্তু তখন ইরা আর তনু আসতেই আকাশ কিছু একটা দিয়ে নিজেকে ঢেকে নেয়। কি ব্যাপার, তোমরা এখানে কেন? এসেছি তো আপনাকে ডাকতে। আমাকে কেন? নাস্তা বানিয়েছি। তা আমাদের দেখে মেয়েদের মতো এভাবে শরীর ঢাকার কি আছে? স্বভাব তো দেখি মেয়েদের মতো হয়ে যাচ্ছে। একদম হাসবেন না, আমি এমনিতেই ডেকেছি, ঠান্ডা লেগেছে বলে। এই গরমের সময় ঠান্ডা লাগবে কি করে? বিছানায় ইস্যু করে দেননি তো? তোমার দেখি লজ্জা সরম বলতে কিছু নেই। যার থাকার কথা তারই নেই, সেখানে আমি কেন লজ্জা পাবো? তানু, কাঁথাটা নিয়ে আনতো। তনু কাঁথা ধরে টান দেয়, কিন্তু তাতেও কাজ হচ্ছে না বলে ইরা সহ টেনে ধরে, সাথে বলতে থাকে, তোর শরীরে কি শক্তি নেই নাকি? শক্তি তো আছে, কিন্তু ওই বাটার শক্তির সাথে পেরে উঠছে না। এইদিকে ওদের টানাটানির মধ্যে আকাশ জোরে টান দিলে ইরা এসে আকাশের উপর পড়ে। এতে ইরার জামাও কিছুটা ভিজে যায়, সেজন্য হাই আল্লাহ, এটা কি হলো? কি হয়েছে বলবি তো? তুইও কি ভাইয়ের মতো পায়জামা? আর একবার দাঁত বের করে হাসলে মুখ ভেঙে দিব বলে দিলাম। হাসবো না তো কি করবো? ওকে ফাঁসাতে এসে তুই তো নিজেই ফেসে গেলি। তার মানে এই সব কিছু তুমি করেছো? আমি কিছু করিনি, সব করেছে ইরাপু। তানু, তুমি এখন যাও, তোমার আপুর সাথে আমার কিছু কথা আছে। ইরার তনু কথাটা শুনে তো অবাক হয়। আকাশ নিজেও কি বলতে এসে কি বলে দিল। এই, আপনি আমার সাথে কি করার কথা বললেন? সরি সরি সরি, আমি আমি কথা বলার জন্য বলেছিলাম, কিন্তু মুখ ফসকে বের হয়ে গেছে। তা এই মুখ দিয়ে আর কি কি বের হয় শুনি? অনেক কিছু বের হয় যা তোমার শোনার প্রয়োজন নেই। আমার অনেক কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। ইরার পর ওখান থেকে চলে আসে ওর রুমে। এইদিকে কিছুক্ষণ পরে আকাশের ফোনে কল আসে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে যে মিশন দিলাম তার কোনো আপডেট তো আমাকে জানালে না। স্যার, অনেক তথ্যই জানতে পেরেছি আমি। কি সেগুলো? স্যার, এরকম সিক্রেট কথা ফোনে বললে তো সমস্যা। আমাদের মোবাইল হ্যাক করে কথা শুনবে এরকম সাহস কারুর আছে নাকি? সাহস নেই জানি, তবে চিন্তা করবেন না, আমি ফাইনাল রিপোর্ট খুব তাড়াতাড়ি আপনাকে জানাবো। ততদিন আপনি অপেক্ষা করতে থাকুন। আমি একটা ছবি পাঠাচ্ছি আপনাকে, আপনি ওর পুরো ডিটেলস আমাকে পাঠাবেন। ঠিক আছে, তুমি ছবি পাঠাও, আমি ডিটেলস জেনে তোমাকে পাঠাবো। আমার কিছু অস্ত্র লাগবে। তুমি চাইলে আমি তোমাদের দেশের সেনাবাহিনীর সাথে কথা বলে ওদের বলে দিব তোমার যা যা লাগবে তা যেন ওনারা তোমাকে দেয়। তা করা যাবে না। কেন কেন? স্যার, এতে করে আমার এখানে আসার কারণ ওরা বুঝে ফেলবে, সাথে আমার পরিচয় জেনে যাবে। তাহলে আমি কি করতে পারি? স্যার, আপনি আবিরকে এখানে পাঠিয়ে দিন অস্ত্রসহ, আর এয়ারপোর্টে চেকিং যেন কোনো সমস্যা না হয় সেজন্য ওকে একটা কার্ড দেবেন, যেন এয়ারপোর্টে ওই কার্ড দেখালে ওকে আর কেউ কোনো কাজে বাধা না দেয়। ঠিক আছে, আমি আবিরকে পাঠিয়ে দিব। ঠিক আছে স্যার। এই কথাগুলো বলে কল কেটে দেয়, এরপর ছবি পাঠিয়ে দেয়। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না আকাশ কেন বাংলাদেশে এলো, আর বাংলাদেশে যাও এলো, কিন্তু এই গ্রামে কেন? আকাশের লক্ষ্য আর উদ্দেশ্য কী, তা আপনারা গল্প শুনতে থাকলে অনেক তাড়াতাড়ি করেই বুঝে যাবেন। যদি গল্পটা শোনা অফ করে দিয়ে চলে যান তাহলে আপনারা অনেক কিছুই মিস করে যাবেন, সেজন্য গল্পের সাথেই থাকতে হবে। পরের দিন সকালবেলায়। ঘুম কি ভেঙেছে আপনার? কেন বলুন তো? চলুন আমরা গ্রামটা ঘুরে দেখব। তাহলে আমাকে কেন বলছেন? তানুকে বলুন। তারা তো যাবেই সাথে, সেজন্য আপনাকেও যেতে হবে। আমি তো আজকে পারবো না। এমন করে বলবেন না, আমি আর 5-7 দিন আছি, এরপর চলে যাব। তো আমি কি করব? কি করবেন মানে? আমাকে নিয়ে ঘুরতে যাবেন এখন, কারণ দেশে ফিরে যাওয়ার আগে আপনার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই। ছোটবেলায়ও এরকম সময় কাটানোর নাম করে আমাকে দেশ ছাড়া। বাকি কথা বলতে গিয়েও আর বলল না, কিন্তু ইরা কিছু বুঝতে পারেনি। কিন্তু আপনারা হয়তো কিছু কথা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন, গল্পের সাথে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন। কি বলেছিলে মাত্র? আমি ঠিক বুঝতে পারিনি। আমি বলতে চেয়েছি আমার তো কাজ আছে, সেজন্য যেতে পারবো না। সারাক্ষণ তো শুধু আড্ডা দিতেই পারেন, আমার সাথে আসলে কি হয় এমন? কথাটা বলতে বলতে তখনই মিসেস পারুল আক্তার চলে আসে রুমে। ওনাদের দেখে আকাশ একটু নড়ে চড়ে বসে। কি কথা হচ্ছে তোমাদের মাঝে? দেখো না চাচি, আমি ওকে কত করে বলছি আমার সাথে আসার জন্য, কিন্তু ও তো আসতেই চাইছে না। কি ব্যাপার আকাশ, তুমি ওর সাথে যাও।
মিসেস পারুল আক্তার বলাতে আকাশ কথাটা ফেলতে পারেনি। শত হলেও না থাক, এই সম্পর্কে পরে বলি আপনাদের। কিছুক্ষণ পরে বেরিয়ে পড়ে ওরা একটা খালের সামনে এসে থামে। তারপর সাঁকো দিয়ে খাল পার হয়, কিন্তু ইরা, আকাশ ওরা কেউই সাঁকো পার হতে পারে না। আপনি আগে যান। আমি কিভাবে যাব? আপনি যদি ছেলে হয়ে না যেতে পারেন তাহলে আমি যাব কি করে? কি এত বড় অপমান! সে চাই ভাবতে পারেন। আকাশ খুব সহজেই সাঁকো পার হয়ে যায়, কেননা গল্পের নাম পড়েই বুঝতে পারছেন এটা আকাশের জন্য অনেক সহজ একটি কাজ। আসলে ইরা, তনু ভেবেছিল আকাশ যখন সাঁকো পার হবে তখনই নিচে পড়ে যাবে, কিন্তু এমনটা না হওয়াতে ওরা একটু অবাক হয়। একে একে তনু সাঁকো পার হয়ে আসে। এবার ইরার পালা, কিন্তু ইরা তো এক পা সামনে ফেলে আর দুই পা পিছনের দিকে ফেলতে থাকে। অনেক ভয়ে ভয়ে পা ফেলতে ফেলতে হঠাৎ করেই পানিতে পড়ে যায়। এইদিকে আকাশ তো হাসতে হাসতে শেষ, কেননা আকাশ সবটা আগেই বুঝতে পেরেছিল। কিন্তু ইরা পানিতে পড়ার পরে পানিতে হাবুডুবু খাচ্ছে। দাঁড়িয়ে না থেকে আপুকে তো বাঁচাতে পারেন। তোমার আপু কি সাঁতার পারে না? জি না। এইদিকে লক্ষ্য করে দেখে সত্যি ইরা হাবুডুবু খাচ্ছে। সেজন্য সময় নষ্ট না করে পানিতে ঝাঁপ দেয় আর এক ডুবে ইরার কাছে আসে। আকাশ ইরার কাছে আস্তে আস্তে ইরা অনেকটাই পানি খেয়ে নেয়। ইরাকে কোনোভাবে ঝাপটে ধরে খাল থেকে নিয়ে আসে এবং মাটিতে শুইয়ে দেয়। পানি কি বেশি খেয়ে ফেলেছে নাকি? এই বলে পেটে চাপা দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। এইদিকে কি করবে ভেবে পাচ্ছে না। সেজন্য মুভির কিছু কাহিনী আর ছোটবেলার বইয়ের মধ্যে থাকা কিছু চিত্র মনে পড়ে। তাই ইরার মুখে মুখ লাগিয়ে পানি বের করতে থাকে, যা তনু তাকিয়ে দেখে অবাক হয়ে যায়, কিন্তু তাও কিছু বলে না, কেননা ইরার জীবনটা বাঁচানো এখন জরুরি। 2 মিনিট পর ইরার জ্ঞান ফিরে এলো। আমি কোথায়? কি হয়েছিল আমার? কিছু হয়নি আপনার, এখন বাসে চলুন। আমি তো হেঁটে যেতে পারবো কিনা মনেই হচ্ছে না। ঠিক আছে, ধরতেছি। এরপর ইরা আকাশের কাঁধের উপর হাত রেখে হাঁটতে থাকে, কিন্তু হাঁটতে পারছে না। সেজন্য কোনো উপায় না পেয়ে আকাশ কোলে নিয়ে হাঁটতে থাকে, যা গ্রামের মানুষ দেখে তো অবাক, কেননা গ্রামে এরকম কোনো পরিস্থিতি কখনো তৈরি হয় না। শহরের ছেলেমেয়েরা যেমন হাতে হাত রেখে ঘোরাঘুরি করতে পারে, কিন্তু গ্রামের দিকে তা কখনোই সম্ভব হয় না। যাক, ওইসব কথা বাদ দিলাম। ইরাকে এমন অবস্থা দেখে এক একজন এক এক রকমের প্রশ্ন করতে থাকে, কিন্তু কারা কি উত্তর দিবে সেটাই বুঝে পাচ্ছে না। একটু পরে ইরার যখন মোটামুটি জ্ঞান আসে। আমাকে এখানে আনলো কে? কেন আর আনবে? যাকে পানিতে ফালানোর জন্য প্ল্যান করলে সেই তোকে এনেছে। কি সবার সামনে আমাকে ওইভাবে ধরে এনেছে? আরে তোকে ধরে আনিনি। যাক বাবা, বাঁচলাম তাহলে। তোকে ধরে আনিনি, কিন্তু কিন্তু কি? তনু এর পর সব ঘটনা বলল। সবটা শুনে ইরা তো লজ্জায় শেষ। ওই লজ্জ আমার সর্বনাশ করে নিল। ওইটুকুতে এত সর্বনাশ হয় নাকি? না হলে তো ভালোই। এইদিকে 2 দিন পর আকাশ আসে এমপি আর ওর ছেলের সঙ্গে কথা বলার জন্য। আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছে ছিল, তাই দেখা করতে চলে এলাম। আমি তোমার সম্পর্কে যা যা শুনেছি সবই দেখি সত্যি সত্যি। কি কি শুনেছেন? এই যে তোমার সাহস অনেক বেশি। সে আমার একটু বেশি সাহস। এরকম সাহস যতজন দেখেছি তারা এখন আর কেউ বেঁচে নেই। যারা আমার সাহস দেখেছে তারা কেউই আজ পর্যন্ত বাঁচতে পারেনি। এমপি কথাটা শুনে কিছুটা রেগে যায়, তাও চুপ করে থাকে। শুনছি তুই নাকি শাহজাহান চৌধুরীর জমিটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছিস। আমার জমি নিয়ে আমি বাড়াবাড়ি করব, এটাই তো স্বাভাবিক। তোর জমি মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর এই মাথায় না ঢোকায় স্বাভাবিক। আমি 2 দিনের সময় দিলাম তোকে, জমির কাগজ আমার হাতে তুলে দিবি। যদি না দেই? তাহলে কথা বলার জন্য হয়তো মাথাটা খুঁজে পাবি না। এমপি তো এবার রেগে যায়, সাথে ওর লোকগুলো। রাজীব তখন ছিল না ওখানে, নয়তো একটা না একটা ঝামেলার সৃষ্টি হতোই। সেজন্য কোনো ঝামেলা না করেই চলে আসে। বিকেলের দিকে আবির চলে আসে আকাশদের দেওয়া ঠিকানা সব কিছু নিয়ে। আবির আসলে ওর সাথে সবার পরিচয় করিয়ে দেয়। সবাই আবিরকে মোটামুটি পছন্দ করে নিয়েছে। আবিরকে নিয়ে রুমে যায় আর প্ল্যান করতে থাকে। পরের দিন আবিরকে নিয়ে বের হবে, তখন আবার ইরা আর তনু এসে ওদের পথ আটকায়। কোথায় যাওয়া হচ্ছে? তুমি জেনে কি করবে? বললে তো ক্ষতি নেই। এমপির কাছে যাচ্ছি। কি? এমপির কাছে কেন? জমির দলিল আনার জন্য। যে জমিটা ওরা নিয়েছে ওই জমিটা আনতে যাব। কথাটা তখন শাহজাহান চৌধুরী আর পারুল আক্তার দুজনই শুনে ফেলে। সেজন্য ওনারা আকাশের কাছে আসে। দেখো বাবা, তুমি আমার ছেলের বয়সী। আমি চাই না ওদের সাথে ঝামেলা করে
তুমি তোমার প্রাণটা হারাও। আমাকে ছেলে তো অনেক আগেই বলেছেন, সেজন্য এইটুকু তো করতেই পারি। ওদের সাথে ঝামেলা করে আজ আমার এরকম অবস্থা, নয়তো এই গ্রামের কারোর সাহস ছিল না আমার মুখের উপর কথা বলার জন্য, কিন্তু ওদের জন্য আজকে আমার এরকম অবস্থা। চিন্তা করবেন না, আমি যখন এসেছি আবার আপনার সব কিছু ফিরিয়ে দিয়ে যাব, সাথে আরও এমন কিছু দিয়ে যাব যার জন্য হয়তো আপনারা অনেক বছর ধরে অপেক্ষা করে আসছেন। কি সেটা? আমি তো এসেই জানাবো। আপাতত যেখানে যাচ্ছিস যেন সফল হয়ে ফিরে আসতে পারি। আবিরকে নিয়ে বের হবে তখনই দেখতে পায় ইরার বাবা মা দুজনই সামনে দাঁড়িয়ে আছে লাগেজ নিয়ে। ওনাদের দেখে আকাশ কিছুটা রাগী লুক নিয়ে তাকিয়ে থাকে আর ওখান থেকে বেরিয়ে যায়, কেননা যে কাজে যাচ্ছে সেই কাজটা আগে শেষ করবে সেই জন্য। এইদিকে ইরার বাবা মা কথা বলতে থাকে ওনার ভাইয়ের সাথে। কতদিন পরে ভাই তোমার সাথে দেখা হলো? কতদিন আর কোথায়, কয়েক বছর তো হবেই। সে ঠিক বলেছ। তা ভিতরে কি আসবো? আয়। তা এভাবে কোনো কিছু না জানিয়ে চলে এলি? ভাইয়া, আমাদের ওই জমিটার ব্যাপারে কথা বলতে এসেছি। কোন জমির ব্যাপারে? যে জমিটা এমপি দখল করে নিয়েছে। তুই হঠাৎ করে ওই জমির পিছনে কেন লেগে আছিস? বারে, ওই জমির মধ্যে তো আমারও ভাগ আছে, সেজন্য আমি তো বলবই কিছু কথা। ঠিক আছে, তুই তাহলে এমপির সাথে কথা বলে দেখ কিছু একটা করতে পারিস কিনা। কাল এসে কথা বলে নেব। তা ইরা কোথায়? ইরা ওর রুমেই আছে। এরপর রাফিক চৌধুরী চলে আসে রুমে, এসে ইরার সাথে কথা বলতে থাকে। আসলে রাফিক চৌধুরী ইরার বাবা হলে কি হবে, উনি একটা শয়তানের হাড্ডি। কেন বলছি সেই কথা তা আপনারা সামনের দিকে যত বেশি গল্প শুনতে থাকবেন তত বেশি সবটা বুঝতে পারবেন। ইরা ওর বাবাকে দেখে প্রশ্ন করতে থাকে, উনিও উত্তর দিতে থাকে। ইরার বাবা যে এরকম শয়তান হবে তা ইরা জানে না, কেননা উনি এই নিয়ে তেমন একটা কথাও বলতো না ইরার সাথে। এইদিকে আকাশ আর আবির এসে হাজির এমপির বাসায়। এ কি তোরা এখানে? কোন সাহসে এখানে এলি তোরা? এখানে আসতে আবার সাহসের প্রয়োজন হয় নাকি? এটা কোনো সাধারণ বাসা না, তুই যে এলি আর চলে গেলি। এটা একটা এমপির বাসা, এখানে হিসেব করে চলতে হয়। কি বলিস? আমি তো আগে জানতাম না। এখন তো জানলি, তা কি কারণে এসেছিস তা বল। আমি এসেছি তোর ভাই ডেভিল তার সম্পর্কে জানতে। তুই কি করে তাকে চিনিস? কেন, তোর ছেলেই তো আমাকে বলেছে। কি বলছে রাজীব তোকে? আকাশ এমপিকে সবটা বলতে থাকে, সাথে কিছু কথা বানিয়ে বানিয়ে বলে, যেন এমপি তার ছেলেদের উপর রেগে যায়। কি, ওর এত বড় সাহস? ও এইগুলো বলে দিল? জি বলেছে। তা তোমরা কেন এসেছো তা আমাকে বলো। এক কথা কতবার বলবো, আমরা এসেছি আপনার ভাইয়ের সম্পর্কে জানতে। এইদিকে আবিরের তো সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কেননা ওরা এসেছে একটা কাজে, কিন্তু আকাশ বলছে অন্য কথা, সেজন্য কিছুটা অবাক হয়। তাও কোনো কিছু বলে না, কেননা আবির ভালো করে জানে আকাশ কারণ ছাড়া কোনো কথা বলে না। আমার ভাই আমেরিকার একজন বড় মাফিয়া, ভাইয়ের পাওয়ারে আমি চলি। আমার যা কিছু আছে সব কিছু ভাইয়ের দেওয়া। এই জন্য বলি, একজন এমপির কাছে এত কিছু থাকবে কি করে। আমরা তাহলে চলি, আবার কখনো দেখা হবে। আবার কেন দেখা করবে? তারপরে বলবো, এখন আপনার নাম্বারটা দিন তো। এমপি নাম্বার দিলে ওখান থেকে চলে আসে। এইদিকে ইরার বাবার সাথে শাহজাহান চৌধুরী তেমন একটা কথা বলে না রাতের বেলায়। স্যার, আমরা যা ভেবেছিলাম তাই হলো। তা কতটুক কি জানতে পেরেছ? আকাশ সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, তাহলে এই ব্যাপার? জি স্যার, নাম্বার পাঠাচ্ছি আপনাকে, আপনি শুধু সে অনুযায়ী কাজ করে নিলেই হবে। তবে সাবধান থাকলেই হবে। জি স্যার, আমি এইদিকে সবটা সামলে নেব। তবে এই মিশনে আমার কিছুটা উপকার হবে। যেমন? তা আমি অন্য একটা সময় বলবো। এখন রাখছি স্যার, রাতে একটা জায়গায় যাব, ওখানে কিছু কাজ আছে, যার জন্য হয়তো আমাকে পুলিশ স্টেশনে যেতে হতে পারে। যদি যাওয়া পরে আপনি সবটা সামলে নেবেন। তোমার আশেপাশে কোনো পুলিশ স্টেশন আছে? থাকলে ঠিকানা দাও, আমি তাহলে 1 ঘন্টার মধ্যে সব ব্যবস্থা করে ফেলবো, যেন তোমাকে নিয়ে যাওয়া হলে তুমি 5 মিনিটে বের হয়ে আসতে পারো। এরপর সব ঠিকানা বলে দেয়। রাতের বেলায় আবিরকে নিয়ে বেরিয়ে পড়ে। প্রথমে ওরা আসে একটা আস্তানায়, যেখানে রাজীবের লোকেরা কিছু মেয়ে পাচার করবে।
এখন হয়তো অনেকেই বলবে গ্রামের মেয়েদের কেন পাচার করবে। আসলে শুধু গ্রামের মেয়ে না, বিভিন্ন জায়গা থেকে মেয়েদের তুলে নিয়ে আনা হয়। আসলে আপনারা তথ্য নিয়ে দেখেন, গ্রামের মেয়েদের বেশি পাচার করা হয়। এই সব মেয়েকে আমেরিকার পতিতালয়ে বিক্রি করে দেওয়া হবে। তা দিয়ে এমপি আর তার ভাই ভালো ডলার কামাই করতে পারবে। সেই জন্য বিভিন্ন জায়গা থেকে রাজীব আর ওর লোকেরা মেয়েদেরকে এইভাবেই তুলে আনে। স্যার দেখুন। রাজীব নেই তো এখানে? আছে তো স্যার। রাজীবকে এখন মারা যাবে না, আপাতত বাকিদের উপর হামলা করো, দরকার হলে মেরে ফেলবো। তবে একটা কথা, আমাদের মুখ যেন ওরা কেউ দেখতে না পারে। ঠিক আছে, তাই হবে। এরপর ওরা মুখে একটা ক্রিম মেখে নেয়, যে ক্রিম ওরা কোনো মেশিনে এলে লাগিয়ে নেয়। এই ক্রিমের মানে হলো যেন ওদের ছবি নিলেও ফেস না আসে ক্যামেরায়, সেজন্য। এরপর ওরা আক্রমণ করতে থাকে এক এক করে। মোটামুটি 5 থেকে 6 জনের মতো লোককে মেরে ফেলে। রাজীব আর রনি ওখান থেকে পালিয়ে যায়, কেননা ওদের লোক ছিল কম। কারণ ওরা কখনো ভাবতে পারেনি ওদের উপরে হামলা করবে কেউ, সেজন্য ওদের লোক কমে যাওয়াতে ওখান থেকে পালিয়ে যায়। একটু পর ওই মেয়েগুলোকে নিয়ে চলে আসে পুলিশ স্টেশনে। এদের ঠিকানা জেনে এদের বাসায় পৌঁছে দিয়েন। আপনার পরিচয় কি, আর আমি আপনাদের কথা কেন শুনবো? আমার কথা শুনতে বাধ্য। তাছাড়া এমপি সাহেব কি জানে আপনি ওনার লোকদের থেকে এদের নিয়ে এসেছেন? আমি এনেছি নাকি অন্য কেউ এনেছে তা জানাটা তোমার কাজ নয়। তোমাকে যে কাজ দিয়েছে তা করো। হাবিলদার, এদের দুজনকে লক আপে নিয়ে যাও। আমাদের অপরাধ কি? তোরা কয়েকজনকে হত্যা করেছিস, তার অপরাধে তোদের জেলে নিব। রাজীব আর এমপি মিলে এই মেয়েগুলোকে যে... দেখ, আমরা জানি এইসব কাজ ওনারা করে, কিন্তু কোনো প্রমাণ নেই, আর কেউ ওদের নামে থানায় মামলাও করেনি। বুঝতে বাকি রইল না যে তুই ওদের দলে মিশে আছিস। তোদের মতো পুলিশ অফিসারের জন্য আজকে আমাদের দেশের এরকম অবস্থা। তোকে এত কথা বলতে হবে না, তোরা এদের জেলে ঢোকা। আমি এমপি সাহেবকে কল দিয়ে ব্যাপারটা জানাচ্ছি। পুলিশ অফিসার এমপিকে কল দিবে তার আগে অন্য কেউ পুলিশ অফিসারকে কল দেয়। জি স্যার, বলুন। ফোনের অপর প্রান্ত থেকে কেউ কিছু বলতে থাকে, যা শুনে পুলিশ অফিসারের শরীরে ঘাম বের হতে থাকে। জি স্যার, আমি এখনই ওনাদের ছেড়ে দিয়ে বাকিদের ওদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। কল কেটে দিয়ে চেয়ারে বসে পড়ে, সাথে আকাশ আর আবিরকে ছেড়ে দেয়। আসলে আমি বুঝতে পারিনি স্যার। এদের বাসায় পৌঁছে দিবে আজকে রাতের মধ্যে, কথাটা মনে থাকে যেন। যদি কোনো চালাকি করেছো তাহলে সকালে সূর্য তোকে দেখতে দেব না। কথাগুলো বলে চলে আসতে যাবে, তখনই মেয়েগুলো আকাশকে ডাক দিয়ে ধন্যবাদ দিতে থাকে। যদিও এদের মধ্যে কাউকে আকাশ ঠিক মতন চিনে না, তাও ওদের সবার ঠিকানা নিয়ে চলে আসে। তোদের আজকের মধ্যেই বাসায় পৌঁছে দেওয়া হবে। তোমাদের ঠিকানা রেখে দিলাম আমি, যেন তোমরা ঠিকভাবে পৌঁছালে কিনা তা আমি পরে বের করে দেখব। এখন হয়তো অনেকেই ভাবছেন আকাশ কী করে জানতে পারলো এমপি আজ রাতে ওই মেয়েগুলোকে পাচার করে দিবে। তাহলে আপনাদের মনে করিয়ে দিচ্ছি, এমপির নাম্বার নিয়ে কল ট্রেস করে ওদের কথা শুনে সবটা বুঝতে পারে, যা আকাশের বড় স্যার আকাশকে জানায়। সেজন্য আবিরকে নিয়ে বেরিয়ে আসে ওই মিশনে। আপাতত এই বিষয়ে সবটা বুঝতে পেরেছেন। যদি এখনও কারো বুঝতে অসুবিধা হয়, কিছুক্ষণ আগে যা বলেছি তা আরেকবার শুনে নিন। এইদিকে সবগুলো মেয়েকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ওখান থেকে ফেরার সময়, স্যার চাইলেই তো রাজীবকে মেরে ফেলতে পারতাম, তাহলে ওকে বাঁচিয়ে রাখার কারণ কি ছিল? সে আছে অনেক কারণ, তা তুমি পরে জানতে পারবে। এখন চলো, কোনোভাবে রুমে ঢুকতে পারলেই হলো। কেউ দেখে নিলে পুরোই ঝামেলায় পড়ে যাব। তার আগে মুখটা ফ্রেশ করে নিই। মুখ ফ্রেশ করে আবিরকে নিয়ে অনেকটা ভয়ে ভয়ে ভিতরে আসে। তখনই ইরা সামনে চলে আসে, ওকে দেখে কিছুটা ভয় পায়। কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমাদের রুমে দেখতে পাইনি, সেজন্য কোথায় গিয়েছো তা দেখার জন্য জেগেছিলাম। আমরা কোথায় এলাম না গেলাম তা জেনে তোমার কি কাজ? আমাকে না বললে আমি কিন্তু চাচাকে সবটা বলে দেব। এই না না, বাবাকে কিছু বলার দরকার নেই। বাবা মানে? কার বাবা? তুমি শাহজাহান চাচাকে বাবা বলে ডাকছো কেন? উনি তো আমার বাবার মতো, সেজন্য বাবা ডাক বেরিয়ে এলো। তাছাড়া তুমি ওনাকে আমাদের নামে কি বলবে? বলবো তোমরা দুজনে রাতে মদ খেয়ে ঢুকেছো। বিশ্বাস করো,
আমরা এইসব একদমই খাই না। খাও না, তা আমি জানি। তাহলে মিথ্যা কেন বলবে? আমার ইচ্ছে। ছোটবেলায় একটা মিথ্যা বলে আমাকে বের করেছ, এখন আবার বের করার ইচ্ছে নাকি? বুঝলাম না, ওই দিনেও সেম কথা বললে, যদি আমি তখন বুঝতে পারিনি, কিন্তু আজকেও সেম কথা বলতেছো। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এখন কিছুই বুঝতে হবে না, আমি রুমে গেলাম। ইরা রাগ করে চলে যায়। আবির রুমে এসে প্রশ্ন করলে আবিরকে সবটা বলে। তার মানে এই ব্যাপার? এই ব্যাপার মানে? না মানে এটার জন্য ওনার মতো এত সুন্দরী মেয়েকে এভাবে রাগ দেখাচ্ছেন? এটাই হলো কারণ, নয়তো ওর মতো মেয়েকে ভালোবাসবে না এরকম ছেলে তো পাওয়াই যায় না। আমি শুধু এই কথাগুলোর জন্যই ওকে ইগনোর করে চলি। বুঝতে পেরেছি স্যার, আমি তাহলে ঘুমাই। এরা তো ঘুমায়। অন্যদিকে ইরাও মন খারাপ করে রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাফিক চৌধুরী বের হওয়ার সময় শাহজাহান চৌধুরীকে দেখতে পায়। ভাইয়া আমি যাচ্ছি। গতকাল আসলি আর আজকেই চলে যাবি? আমি তো দেশ থেকে যাচ্ছি না। তাহলে কোথায় যাচ্ছিস? এই তো এমপির কাছে যাব। এমপির কাছে কেন? জমিটা নেওয়ার জন্য। তুই হঠাৎ এই জমি নিয়ে কেন পড়ে আছিস? কারণ এই জমিতে আমি একটা প্রজেক্ট বানাবো, সেজন্য জমি আমার লাগবে। ঠিক আছে, কথা বলে দেখ তাহলে। এইদিকে রাফিক চৌধুরী এমপির কাছে আসে, এসে ওনার সাথে কথা বলতে থাকে। কথা বলার মধ্যে রাজীবও ওখানে আসে। এটা কি আপনার ছেলে? হ্যাঁ, কেন বলুন তো? আপনি যেহেতু জমিটা আমাকে দিবেন না, তখন আপনাকে একটা প্রস্তাব দিতে পারি আমি। কি ধরনের প্রস্তাব? 1 কোটি টাকা। এতেও কোনো কাজ হবে না। টাকা দেওয়ার সাথে সাথে আমি তোমার ভাইকে বিজনেসের দিক দিয়ে সুবিধা দিতে পারবো। এবার ভেবে দেখো। তাছাড়া জমিটা তোমাদের না, সেই হিসেবে ফ্রিতে পাচ্ছ 1 কোটি টাকা। ভেবে দেখো, অফার কিন্তু সব সময় থাকে না। ঠিক আছে, আমাকে 2 দিন সময় দাও। হ্যাঁ, তবে একটা কথা, জমিটা কিন্তু আমার নামে লিখে দিতে হবে। কিন্তু জমির মালিক তো শাহজাহান চৌধুরী। কিন্তু টাকা তো আমি দেব। সেটাও কথা ঠিক, কিন্তু ভাই হয়ে ভাইকে এভাবে ঠকানো কি ঠিক হবে? এমনিতে তো ভাই ওই জমি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, সেখানে উনি আবার জমি নিয়ে কি করবে? ঠিক আছে, এত করে বলছো তাই হবে। তার টাকা কতদিন লাগবে দিতে? আমাকে 3 দিনের সময় দিলেই হবে। ঠিক আছে, দিলাম তোমাকে সময়। এরপর চলে আসে ওখান থেকে। এবার ইরার বাবার সাথে শাহজাহান চৌধুরীর দেখা হয়। এমপি কি বলল? টাকা চাইছে 1 কোটি। আমার জমি ও কেন টাকা চাইবে? কি করব বলো ভাইয়া, ওই জমিটা আমার লাগবে, সেজন্য আমি ওটা কিনে নেব আমার নামে। ওই জমি তো আমার। তাতে কি, তুমি তো টাকা দিচ্ছ না, সেজন্য জমিটা আমি টাকা দিয়ে ওনার কাছ থেকে কিনে নেব। আমি যখন কিনে নেব জমি, তখন জমি তো আমারই হবে। এটাই তো নিয়ম। এই সব কিছু আকাশ আর আবির দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে, কেননা সবটা শুনে আকাশ এত রেগে ওঠে। স্যার এখন কি করবেন? উনি 3 দিনের সময় নিয়েছে, তো আমি 2 দিনের ভিতরেই ব্যবস্থা করছি। কি করবেন? সবই দেখতে পারবে। এখন চলো এখান থেকে। ওরা তো চলে যায়। অন্যদিকে শাহজাহান চৌধুরী কোনো কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে যায়। উনি চলে আসে মিসেস পারুল আক্তারের কাছে, ওনাকে সবটা বলে। উনি শোনার পর, দেখলে তো তোমার ভাই তোমারই ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই তো দেখছি। তোমার ভাইয়ের আরেকটা কথা শুনবে? কি কথা? 18 বছর আগে আমাদের ছেলের নামে যে অপবাদ দিয়েছিল সেটা ছিল মিথ্যে। কি বলছো তুমি? রাফিক নিজের চোখেই দেখেছে, আর আমাকে সেটা ছবি তুলেও দেখিয়েছে। সবই তোমার ভাইয়ের ষড়যন্ত্র ছিল, আর তোমার ভাই ওনার ছোট মেয়েকে এই কাজে ইউজ করেছিল। যদিও ইরার কোনো দোষ ছিল না, কেননা ইরা তো তখন 10 বছর হবে। তুমি আমাকে একটু ভেঙে বলো তো সবটা। তোমার কি মনে আছে? কোন কথা বলছো? যেদিন আকাশ স্কুল থেকে বাড়িতে ফিরছিল, বাড়িতে এসে খাবার খেয়ে বেরিয়ে পড়ে মাঠে ওর বন্ধুদের সাথে খেলার জন্য। খেলা শেষ করে সন্ধ্যার পরে আসে বাসায়, তখন ইরা ঘুমিয়েছিল। তাই তোমার ভাই আমাদের ছেলের হাতে একটা প্যাকেট দিয়ে বলেছিল এটা ইরাকে দেওয়ার জন্য। তখন আমাদের ছেলে তো জানতো না কি ছিল ওখানে। যা যা ছিল তা তো আমাদের দেখিয়েছিল। তোমার ভাই যা যা দেখিয়েছিল সবই ছিল ওনার সাজানো মিথ্যে ভিডিও আর ছবি। তাই বলে ও নিজের মেয়েকে নিয়ে এরকম কাজ করবে?
এখানে ইরার তো কোনো দোষ নেই, কেননা ইরা তো তখন ঘুমিয়েছিল। কিন্তু ও কেন করবে? তুমি কি জানো না কেন করেছে এইসব কিছু? জানলে তো তোমাকে আর জিজ্ঞেস করতাম না। তোমার ভাই এসব কিছু করেছে আমাদের সম্পত্তির জন্য। বাবা তো সম্পত্তি সব কিছু অর্ধেক করে দিয়েছিল, তাহলে আমার ভাগের দিকে কেন নজর দিবে? সে আমি জানি না, তবে তুমি আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে ও আমার কাছে এসে সবটা বলেছিল। তা তুমি আমাকে কেন বলনি সত্যিটা? সত্যিটা তোমাকে বলেছিল, কিন্তু তুমি তোমার ভাইয়ের কথা বিশ্বাস করে আমার ছেলেকে বের করে দিয়েছিলে। জানি না আমার বুকের মানিকটা এখন কোথায় আছে, বেঁচে আছে নাকি মরে গেছে, তাও তো জানি না। চিন্তা করো না, ও একদিন না একদিন দেখবে ঠিকই আমাদের মাঝে ফিরে আসবে। কি করে আসবে? 18 বছর ধরে যে ছেলেকে দেখিনি, সে আসলে আমি তাকে চিনব কি করে? কি করে বুঝবো সে আমার ছেলে? যেখানে 18 বছর ধরে আসেনি সেখানে বাকি সময় আসবে কি না তাও তো জানি না। কেঁদো না, একদিন দেখবে তোমার ছেলে তোমার কোলে ঠিকই ফিরে আসবে। তোমার একটা ভুলের জন্য আমার ছেলেকে যে কত কষ্ট করতে হচ্ছে না জানি, কোথায় আছে কি করছে। আমার এত কিছু কথা পরেও আমার ছেলে এভাবে আমাকে যে বড্ড কাঁদায়। এইদিকে ওনাদের সব কথা আকাশ শুনে ফেলে, কেননা ওদের পাশের রুমেই থাকতো আকাশ। আবির তখন রুমে ছিল না, কেননা আবিরকে আকাশ একটা অন্য কাজ দিয়েছিল, যেটা করার জন্য আবির ওখানে গিয়েছে। পরের দিন সকালে আকাশ বের হয়। কিছু দূর যাওয়ার পর দেখা হয় শাকিল, অন্তর ও বাবুর সাথে। ওরা সকালে সেই মাঠের পাশে টঙের উপর বসেছিল। ওরা আকাশ আর আবিরকে দেখে নেমে আসে। কিরে, কোথায় যাচ্ছিস তোরা? জানি না স্যার, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? স্যার মানে কার স্যার? কার আবার? আমার। আকাশ কি করে তোর স্যার হয়? ও তোরা বুঝবি না, তোরা আড্ডা দে, আমরা একটু আসছি। আমরাও আসছি তোদের সাথে। কিন্তু তোদের তো নেওয়া যাবে না। কেন বন্ধু? কারণ ওখানে বিপদ হতে পারে, সেজন্য তোদের নিয়ে এসে আমি বিপদের মধ্যে ফেলতে পারবো না। এটা কোনো কথা বললি তুই? বন্ধু হয়ে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে না পারলে সে আর বন্ধু কিসের? কিন্তু তাও অনেক রিস্ক, তোদের জীবনও যেতে পারে। যেখানে জীবন যাওয়ার রিস্ক আছে সেখানে কি দরকার তোদের যাওয়ার? ওখানেই তো মজা। তোরা থাক, শুধু 30 মিনিট লাগবে, 40 মিনিট পরে আমরা এখানে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি করে আসিস। ওদের থেকে বিদায় নিয়ে চলে আসে এমপির বাড়িতে। এমপি তখন বাসায় ছিল, কিন্তু আকাশ আর আবির এমনভাবে এসেছে ওদের দেখে চেনার কোনো উপায় নেই, কেননা মুখটা পুরো ঢাকাই ছিল। ওই কে বে তুই? আমরা যেই হই না কেন, তা জেনে তোর কোনো কাজ নেই। আমরা যে কাজে এসেছি সে কাজটা বেশি প্রয়োজন আমাদের। কি কাজ? জমির দলিল লাগবে আমাদের। কোন জমি? আমার কাছে তো কোনো জমি নেই। তুই কি দলিল দিবি নাকি তোকে মেরে দলিল নেব? তুই কি জানিস তুই কাছে কথা বলছিস? তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস? ভালো ভালো বলছি, দলিল ফিরিয়ে দে, নয়তো তোর লাইফ আমি এখানেই শেষ করে দেব। এইদিকে ওদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। এক পর্যায়ে আকাশ বন্দুক বের করে এমপির মাথায় ধরে। এতে এমপি কিছুটা ভয় পায়, কেননা তখন বাসায় কেউ ছিল না, সবাই মোটামুটি কাজে গেছে রাজীবের সাথে। কয়েকজন ছিল, তাদের আকাশ আর আবির মিলে বেঁধে রেখেছে। কিছুক্ষণ পর ওদের নিয়ে লকারে যায় আর লকারটা খুলে দেয়। লকার খুলে দিলে ওরা জমির দলিল খুঁজতে থাকে। আকাশের যা প্রয়োজন তা নিয়ে নেয়, কিন্তু এমপিকে বোকা বানানোর জন্য সাথে আরও 4 থেকে 5টা দলিলও নিয়ে নেয়, যেন বুঝতে না পারে আসলে দলিল কোনটার জন্য এসেছে। ওখান থেকে বের হয়ে চলে আসে। এইদিকে এমপি কোনো কথা না বলে চুপচাপ বাসায় বসে থাকে, আর জেদে পুরো শরীর ওনার ফেটে যাচ্ছে। মনে হচ্ছে এখনই কোনো কিছু করে বসবে, কিন্তু তাও করতে পারছে না। কিছুক্ষণ পর ওরা চলে আসে টঙের দিকে। কিরে, এত তাড়াতাড়ি তোরা চলে আসলি? কি করব, যে কাজে এসেছি সে কাজ তো শেষ, সেজন্য চলে এসেছি। যাক, ভালো করেছিস। তা এখন কি করবি? আপাতত আমরা বাসায় ফিরে একটু রেস্ট নেব, সাথে কিছু কাজও আছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর না হয়ে গেলি? তা সম্ভব না এখন, আমি পরে এসে আড্ডা দেব। ওখান থেকে চলে আসে শাহজাহান চৌধুরীর কাছে। ওখানে মিসেস পারুল আক্তারও ছিল। কিছু কি বলবে তুমি? কিছু বলতে না, দিতে এসেছি। কি সেটা? এরপর জমির দলিল ওনারা হাতে তুলে নেয়। কিসের দলিল এটা? এটা ওই জমির দলিল, যে জমি আপনার থেকে কেড়ে নিয়েছে এমপি। তুমি এই দলিল কোথায় পেলে? পেয়েছি অনেক কষ্ট করে,
আপনার আমানত আপনার হাতে তুলে দিয়েছি। সত্যি তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না কখনো। কাঁদবেন না, আপনি আমার বাবার বয়সী, এভাবে কেঁদে আমাকে লজ্জা দেবেন না। কেন জানি তোমাকে দেখলে আমার ছেলের কথা বারবার মনে পড়ে যায়। মনে হয় আমার ছেলে এখনো আমার কাছে আসে। ও তেমন কিছুই না, এই ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নেই। যদি আপনারা চান আমি আপনাদের বাবা মা বলে ডাকতে পারি কি? তুমি মা বলে ডাকলে তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। তুমি যত ইচ্ছে ডাকো, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমি এখন থেকে মা বলেই ডাকবো। আর আমাকে বাবা বলেই ডেকো। কতগুলো বছর ধরে এই ডাকটা শুনি না, তা একমাত্র আমরাই জানি। কাঁদবেন না বাবা, আমি যতদিন আছি ততদিন ডেকে যাব। যখন থাকবো না তখন দরকার হলে ফোনে কল দিয়ে কথা বলে নেব। ওনাদের থেকে বিদায় নিয়ে রুমে এসে বসে থাকে। কিছুটা খুশি আকাশ এখন, কেননা ও যা চেয়েছে তাই এখন হলো। এইদিকে রাজীব যখন বাসায় আসে তখন এইগুলো দেখে দৌড়ে ওর বাবার কাছে আসে। কি হয়েছে বাবা, তোমাদের এরকম অবস্থা করেছে কে? দুইটা ছেলে এসে এরকম অবস্থা করছে। কি দুইজন ছেলে এসে তোমাদের সাথে এরকম করলো? তা তোমরা এতগুলো লোক কিছুই করতে পারলে না? তা তোমার কোনো ক্ষতি করেনি তো? আমার ক্ষতি তো করেনি, কিন্তু কিছু জমির দলিল নিয়ে চলে গেল। কি কি জমির দলিল নিয়েছে? তা বলতে পারবো না, অনেকগুলো জমির দলিল তো একসাথে ছিল, ওখান থেকে কয়টা জমির দলিল নিয়ে গেছে। এতগুলো লোক থাকার পরেও কি করে এসে নিয়ে গেল? পুলিশ কি আঙুল চুষছিল? দেখুন রাজীব স্যার, আমাদের কোনো কল করা হয়নি। তাছাড়া আপনারা সিকিউরিটি নিতে মানা করাতে সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। সেজন্য আমাদের দোষ দিয়ে এখানে কোনো লাভ হবে না স্যার। সে না হয় বুঝলাম, কিন্তু আমাদের জমির দলিল এখন উদ্ধার করব কি করে? আপনারা মামলা করুন, বাকিটা আমি দেখতেছি। কার নামে করব মামলা? যারা নিয়েছে তাদের নামে। কিন্তু তাদের পরিচয় বা তারা কে আমি তো জানি না। বাসায় তো সিসি ক্যামেরা আছে, ওখান থেকে তো জানা যাবে। সেটা তো আছেই। চলুন তাহলে ওটা দেখলেই বোঝা যাবে। এরপর ওরা সিসিটিভি চেক করে, কিন্তু সব কিছুই বোঝা গেলেও ওদের চেহারা বোঝা যাচ্ছে না। এটা কি করে সম্ভব? আমিও তাই ভাবছি, ওদের চেহারা বোঝা যাচ্ছে না, তার সাথে শরীরে কোনো চিহ্ন বা কোনো কিছুই বোঝা যাচ্ছে না। ওরা কিন্তু ভালো করে জানতো সব কিছু, সেজন্য প্ল্যান করে এসেছে। কিন্তু এত কিছু ওরা বুঝে কি করে? ওটা দেখার দায়িত্ব তোমার। এইদিকে পুলিশ চলে আসে। অন্যদিকে রাফিক চৌধুরী কল দিয়ে জানতে পারে জমির দলিলগুলো কেউ চুরি করে নিয়ে গেছে। সেই জন্য উনি শাহজাহান চৌধুরীর কাছে আসে। ভাইয়া, সর্বনাশ হয়ে গেছে। তোর আবার কি হয়েছে? জমির দলিল নাকি চুরি হয়ে গেছে। কিসের জমির দলিল? আমাদের ওই জমির দলিলটা। তা এখন আমি কি করতে পারি? বুঝলাম না ভাইয়া, তোমার দেখি কোনো টেনশনই নেই। এত বছর ধরে যখন টেনশনে ছিল না, তখন আর এখন থেকে কি করব? জমিটা যখন হাতছাড়া হয়ে গেল তখন আর আমি এখানে থেকে কি করব? আমি বরং ইরাকে নিয়ে চলে যাই আমেরিকায়। বাবা, আমি আমেরিকায় কেন এখন যাবি? যাব না। আমি এসেছি এখানে গ্রাম ঘুরতে। গ্রাম ঘোরা শেষ করব, তারপর আমি চলে যাব। তোকে ছাড়া আমি ফিরবো কি করে? তাহলে এখানেই থেকে যাও, একসাথে না হয় ফিরবো। তুই তাহলে থাক, আমি কাল তোর মাকে নিয়ে ফিরে যাব। ঠিক আছে, সাবধানে যেও। পরের দিন ইরার বাবা চলে যায়। ইরার বাবা চলে যাওয়ায় ইরা অনেকটাই খুশি হয়। কেন খুশি হয় তার কারণটা আপনারা একটু পরেই জানতে পারবেন। সেজন্য একটু ধৈর্য ধরুন, সবটা বুঝতে পারবেন। ইরার বাবা চলে যাওয়ার পরে ইরা আসে ওর বড় চাচা চাচির কাছে, সাথে তনুও ছিল। বড় চাচা, তোমাদের কিছু কথা বলার ছিল। কি কথা ইরা? তোর আব্বু চলে গেছে বলে মন খারাপ নাকি? আব্বু যাওয়াতে আমি খুশি হয়েছি। এটা কেমন কথা ইরা? তোর আব্বু চলে গেল, যেখানে তোর মন খারাপ করার কথা সেখানে তুই খুশি কেন হচ্ছিস? হচ্ছি। কিন্তু কেন? যে বাবা নিজের স্বার্থের কাজে আমাকে ইউজ করতে পারে, তার কাছে এসে আমি কি করব? ইরা, আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। চাচি, আমি তোমার আর বড় চাচার মধ্যে হওয়ার কথাগুলো সব শুনেছি। কিভাবে আব্বু ছলনা করে আমাকে ইউজ করে, তোমাদের সন্তানকে তোমাদের থেকে আলাদা করেছে, আর আমিও আমার খেলার সাথীকে চিরতরের জন্য হারিয়ে ফেলেছি। তোমাদের কথাগুলো যদি ওই দিন না শুনতাম,
তাহলে তো বুঝতেই পারতাম না। সব কিছু বাবার যে আগে থেকেই পরিকল্পনা ছিল। যা হওয়ার হয়েছে, তুই তখন ছোট ছিলি, কোনো কিছুই বুঝতি না, সেজন্য তোর বাবা তোকে যা যা বলেছে তাই তো তোকে শুনতে হবে। এটাই তো নিয়ম। তুই যদি তখন বুঝতে পারতি তাহলে তো আর আমি আমার সন্তানকে হারাতাম না। চাচি, এখন কি করব বলো? আমার জন্য তোমাদের বুক খালি হয়ে গেল। ওকে আমি খুঁজবো কি করে? আমি যদি আগে জানতাম সবটা, তাহলে আমি ওকে খুঁজে বের করতাম। এখন আর আফসোস করে কি হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন এই বিষয়ে আর বলে কাজ নেই। তুই বরং তানুর সাথে গ্রামটা ঘুরে দে। আমার যে ইচ্ছে করছে না, আজকে যদি তোমাদের ছেলে থাকতো, আমি তোমার ছেলের বউ হয়ে থাকতাম এই বাড়িতে। তা এখন থেকে যা। তোমার ছেলে ছাড়া থাকবো কি করে? আমার বিশ্বাস আমার ছেলে একদিন না একদিন ঠিকই আমার কাছে ফিরে আসবে। যেদিন তোমাদের ছেলে ফিরে আসবে, আমাকে শুধু একটা বার বলে দিও। আমি যেখানেই থাকি না কেন, আমি এই গ্রামে অবশ্যই চলে আসব। আর তোমার ছেলে দেখতে যেমনই হোক না কেন, যদি কালো আরও কোনো সমস্যা থাকে, আমি ওকেই বিয়ে করব। তুমি দেখে নিও। পাগলি মেয়ে কোথাকার, আমরাও যে ওর জন্য অপেক্ষায় আছি। কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে। কেননা এতগুলো বছর ওনারা যে কষ্ট করে এসেছে তার কম কিসের। চাচি, আমি তাহলে রুমে যাই, একটা কথা বলার ছিল। কি কথা? আচ্ছা, আকাশ ছেলেটার সম্পর্কে কি কিছু জানো তোমরা? কেন বলো তো, তুই কি ওকে পছন্দ করিস নাকি? পছন্দ না, ছেলেটা ঠিক মতো কথাই বলে না আমার সাথে। যেখানে আমার সাথে কথা বলার জন্য অনেক ছেলে লাইন দিয়ে থাকে, সেখানে এই ছেলের তো কিছুই বলছে না। হতে পারে ছেলেটা কাউকে পছন্দ করে, সেই জন্য তোকে কিছু বলছে না। কি বলো? ওকে তো ফোনেও কথা বলতে দেখি না। তুই আসলে কি চাস বলতো? আমি চাই ও আমার সাথে কথা বলতে চাইবে, আমার সাথে ভাব জমানোর চেষ্টা করবে, আর আমি উল্টে ভাব দেখিয়ে কথা না বলে থাকবো। ইরার এমন কথা শুনে পারুল আক্তার হাসতে থাকে। ওনাকে হাসতে দেখে, তুমি হাসছো? হাসবো না তো কি করবো বল? তুমি তো একটু ভরসা দিতে পারো। আল্লাহ জানে, তোমার ছেলের জন্য অপেক্ষা করতে করতে আমার না বিয়ের বয়স পার হয়ে যায়। আর একটা বছর অপেক্ষা কর, একটা নয় একটা ব্যবস্থা হবেই। বলে তো ভালোই। এইদিকে ইরা ওর রুমে চলে আসে। এসে দেখে আকাশ বসে আছে। এরকমভাবে আকাশকে দেখে কিছুটা চমকে ওঠে। কি ব্যাপার, এত রাতে আমার রুমে কেন? একটা অবিবাহিত ছেলে একটা অবিবাহিত মেয়ের রুমে কেন আসে তা কি তোমাকে বলে দিতে হবে? মানে কি বলতে চাইছেন? কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ কেন? কই ভয় পাচ্ছি? এই যে মুখের দিকে তাকালে তো বোঝা যায়। আমি মোটেও ভয় পাচ্ছি না। ভয় যদি নাই পাও তাহলে এসে শুয়ে পড়ো। আমি কেন আপনার পাশে ঘুমাবো? তাহলে কার পাশে ঘুমানোর ইচ্ছে আছে? কারো পাশে না। আপনি এখন এখান থেকে যাবেন নাকি আমি চাচিকে ডাকবো? দিলে দাও, আমি কি ভয় পাই নাকি? চাচি, ও চাচি, চাচি দেখো না আমার রুমে। কথাটা বলার আগেই ইরার মুখ চেপে দেওয়ালের সাথে ধরে রাখে। ইরার নিঃশ্বাস বাড়তে থাকে এক এক করে, যা আকাশ বুঝতে পারছে ভালো করে, তাও কিছু বলছে না। এইদিকে ইরা তো ভয়ে ভয়ে অবস্থা শেষ। আকাশ ইরাকে আরও বেশি করে ভয় দেখানোর জন্য ওর ঠোঁটগুলো ইরার ঠোঁটের দিকে এগিয়ে নিতে থাকে। এতে করে ইরা তো আর বেশি করে ভয় পেয়ে যায়। ইরা কোনোভাবে আকাশের শক্তির সাথে পেরে উঠছে না, সেজন্য কোনোভাবে বাধাও দিতে পারছে না। সেজন্য কিছু বলতে যাবে তার আগেই, কি ভেবেছ একটা মেয়েকে একা পেয়ে কিছু করব? ইরার কথাগুলো শুনে মনটা একটা নাড়ায়। আসলে আকাশ যা করছে সবই ইরার কথা মতন করে, সেজন্য কোনো কিছু আর বলার নেই। কেননা আকাশ তো সব কথাই শুনে ফেলেছে ইরার, সেজন্য এখন সেগুলো নিয়ে একটু ট্রাই করতে থাকে। এরপর ছেড়ে দেয় ইরাকে। এতে ইরা রুম থেকে বেরিয়ে যাবে, তখনই হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? কোথায় আবার? চাচির কাছে। মায়ের কাছে কেন? মা মানে? তোমার মা হলো কবে থেকে? এই তো আজ সকাল থেকে। ফাজলামো করো আমার সাথে? তুমি আমার বউ লাগো নাকি যে ফাজলামো করব? তা কেন লাগতে যাবো? তাহলে ফাজলামো আর করব কেন? আমি এখন ঘুমাবো, সেজন্য তুমি এখন এই রুম থেকে যাবে। যদি না যাই তাহলে? কতবার বলবো? আমি চিৎকার করবো এরকম করলে? চিৎকার করলে বাসর ঘর কিন্তু এখানেই করে নেবো দরজা আটকে। এত শখ তাই না? জি না, কোনো শখ নেই আমার, যাচ্ছি আমি। ওখান থেকে বের হয়ে তো আসে। কিছুক্ষণ পরে রাতের বেলায়
স্যার আমাদের যেতে হবে তো। এত রাতে আবার কোথায় যাব? আপনি না তখন বলছিলেন রাতের বেলায় বাকিদের জমির দলিল ওনাদের বাসায় দিয়ে আসবেন। কিন্তু আমি তো এদের চিনি না, এমনকি এদের ঠিকানাও জানি না। তাহলে এখন উপায়? অন্তরকে সাথে নিয়ে চলি, ও তো সবাইকে চেনে। কিন্তু এতে তো অন্তর সন্দেহ করবে। তাহলে বাবাকে দিয়ে দেবো দলিলগুলো, ওনাকে বলবো গোপনে দিয়ে দেওয়ার জন্য, তাহলে কেউ জানতেও পারবে না। কথাটা তো মন্দ বলেননি স্যার। এখন তাহলে শুয়ে পড়ো। এইদিকে আকাশ আর ইরা দুজনেই কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাগুলো চিন্তা করতে থাকে। চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ভাইয়া একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা? শাহজাহান চৌধুরীর কাছ থেকে আমরা যে দলিলটা নিয়েছি সেটা গতকাল চুরি হয়ে গিয়েছে। কার এত বড় কলিজা হলো তোর বাসা থেকে চুরি করে নিয়ে যায়? চুরি হতে যাবে কেন? তাহলে কিভাবে দলিল হারালো? এমপি এর পর সবটা বলতে থাকে। সবটা শুনে ডেভিল তো অনেক রেগে যায়। একদিকে আমি এখানে মরতেছি, অন্যদিকে তুই এরকম কাণ্ড করে বেড়াচ্ছিস। আমি তো বুঝতে পারিনি এরকম কারো সাহস হবে যে আমারই বাসায় এসে এগুলো করার সাহস পাবে। আচ্ছা শুন, আমি বাংলাদেশে আসতেছি। কি বলো, হঠাৎ বাংলাদেশ কেন? এখানকার পুলিশ আর আর্মির লোকেরা আমাকে খুঁজে বেড়াচ্ছে, আমাকে পেলে মেরে ফেলতে পারে। সেজন্য আমি কয়েকদিন তোর এখানে থাকবো, আমাকে নেওয়ার ব্যবস্থা কর। তুমি শুধু এয়ারপোর্টে আসো, বাকিটা আমি দেখতেছি। আমি তাহলে কালকে রওনা দিব, তুই সময় মতো চলে আসিস। আমি চলে আসবো। এইদিকে ডেভিল যে বাংলাদেশে আসবে তা আকাশ জানতে পেরেছে, কেননা ওদের কল রেকর্ড করে আকাশের বড় স্যার ওকে পাঠিয়ে দিয়েছে। একবার তো ডেভিল আমার হাত থেকে বেঁচে গিয়েছে, কিন্তু এবার তো আর বাঁচতে পারবে না। কিন্তু এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। তুমি যদি বলো আমি কিছু এজেন্ট পাঠাচ্ছি, ওরা তোমাকে ওখানে সাহায্য করবে, আমরা চাইলেও সরাসরিভাবে ওই দেশে সাহায্য নিতে পারবো না। আপনাকে এই ব্যাপারে ভাবতে হবে না, তাছাড়া এখানে যত লোক আছে ওদের আমি দেখে নিতে পারবো। আপনি শুধু একটা কাজ করেন, ডেভিল এই দেশে আসার পরে আমি আপনাকে জানাবো। আপনি তখন ওর লোকেদের মেরে ফেলার ব্যবস্থা করবেন, যেন ওর কোনো লোক বেঁচে না থাকতে পারে। তাছাড়া আর একটা কথা, ডেভিল যে এখানে আসছে এটা কাউকে বলার দরকার নেই। আপনি যা করার গোপনের লোক পাঠিয়ে করিয়ে নেন। সবাইকে বলে দেবেন ওদের পুরো আস্তানা থেকে শুরু করে সব ধ্বংস করে দিতে। আর বাংলাদেশে ডেভিল আর ওর ভাইকে কি করব সেটা আমি বুঝে নেব। ঠিক আছে, বাংলাদেশে কি করবে না করবে সবটা তোমার উপরে ছেড়ে দিলাম, তবে এতটুকু মনে রেখো ওর ভাই কিন্তু এমপি, সেই জন্য একটু সাবধানে থাকিও। তা নিয়ে চিন্তা করবেন না। এইদিকে কল কেটে দিলে আকাশ হাসতে থাকে, কেননা ডেভিল একবার বেঁচে ছিল, এবার ওকে কোনোভাবেই বাঁচতে দিবে না। অন্যদিকে আকাশ গোসল করছিল, তখনই ইরা আকাশের রুমে আসে। এসে খাটের উপর আকাশের ওয়ালেট দেখতে পায়। কি ব্যাপার, এটা কার ওয়ালেট? একটু ভেতরে দেখি তো। ইরা চেক করে, ভিতরে আমেরিকান কিছু ডলার দেখতে পায়। যেহেতু ইরা নিজেও আমেরিকায় বড় হয়েছে, সেজন্য এইগুলো দেখার পর ইরার চিন্তার কোনো অসুবিধা হয়নি। এরপর ডলারগুলো একটা পাশে রাখে, এরপর আস্তে আস্তে কিছু কাগজ বের করে। এরপর এক এক করে কয়েকটা কার্ড দেখতে পায়। কার্ডে থাকা নাম দেখে আরও বেশি অবাক হয়, সাথে কয়েকটা ছবি দেখে আরও বেশি অবাক হয়। এতটাই অবাক হয় হাত থেকে ছবিগুলো পড়ে যায়। তখনই ছবিটা হাতে নিয়ে বুকে চেপে ধরে, জোরে একটা নিঃশ্বাস ফেলে, ছবিতে কয়েকটা চুমুও দেয়, সাথে কিছুক্ষণ মুচকি এসে ছবি কার্ড যেভাবে যেভাবে ছিল সেভাবে রেখে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ইরা ওর রুমে এসে তনুকে ধরে হাসতে থাকে। কি ব্যাপার আপু, এত হাসিস কারণ? আমার এতদিনের অপেক্ষা আজ সমাপ্তি হলো। কি সেটা? এখন তো বলা যাবে না, যখন সময় হবে আমি জানাবো। এদিকে ডেভিল বাংলাদেশে এসে নামে, যা আকাশকে খবর দিয়ে জানানো হয়। এমপি তার ভাইকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। কেমন আছিস ভাই আমার? এই তো ভালো, চল তাহলে তোকে বাসায় নিয়ে যাই। তা তোর ছেলেকে তো দেখছি না। আছে একটু কাজ, বাসায় এলে ওকে দেখতে পারবি। ঠিক আছে চল তাহলে। এইদিকে এরা আসতে থাকে। অন্যদিকে রাতের বেলা ইরা আসে আকাশের রুমে, এসে ওর পাশে বসে। ইরাকে এরকমভাবে দেখে আকাশ একটু বেশি অবাক হয়, কেননা ইরা আজ শাড়ি পরে এসেছে, তাও এতটাই সেজেছে যে আকাশ তো চোখই ফিরাতে পারছে না। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরার দিকে, আর আকাশের দৃষ্টিতে তাকিয়ে থেকে ইরাও নিজেই নেশা হয়ে গেছে। এইদিকে ইরা একটু একটু করে সামনের দিকে এগোতে থাকে, আর আকাশ একটু একটু করে পিছনের দিকে যেতে থাকে। যেতে যেতে দেওয়ালের সাথে লেগে যায়, এতে ইরাও এসে চেপে ধরে। এ কি কি করছো? দেখতে পাচ্ছ না কি করছি? দেখো, এরকম হলে কিন্তু আমি অনেক কিছু করে ফেলতে পারি, পরে কিন্তু দোষ দিতে পারবে না। আমি তো তাই চাই। কথাটা বলে আকাশ কিস করে
এরকম কোনো কিছু যে হবে তা আকাশ বুঝতে পারেনি, কেননা মেয়েরা যে এতটা অ্যাডভান্স হতে পারে তা জানা ছিল না তার। 5 মিনিট পরে আকাশের ঠোঁট ইরাকে ছেড়ে দেয়, কিন্তু এই 5 মিনিটে আরও অনেক কিছু হয়ে গিয়েছে যা আপনাদের নাই বলি, কেননা রোমান্টিক সিন তো এখনও বাকি রয়ে গেল। এইদিকে আকাশ আর ইরা একে অপরের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ করে আকাশ ইরাকে কোলে নিয়ে নেয়। এতে ইরা তেমন কিছু মনে করেনি, কেননা ইরা নিজেও এইরকমটাই চেয়েছে। এরপর না চাইতো ইরাকে বিছানা শুয়ে দেয়। তারপর কি হয়েছে তা আপনাদের অজানাই থাকুক। কয়েক ঘন্টা পর ওরা দুজনেই বুঝতে পারে এতক্ষণ যা হয়েছে তা মোটেও ঠিক হয়নি। আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। কোনো ব্যাপার না, তুমি আমাকে বিয়ে করে নিও, তাহলে আর কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি তো। কেন পছন্দ হয়নি আমাকে? নাকি তোমার লাইফে অন্য কেউ আছে? কিন্তু তুমি তো আমার সম্পর্কে কোনো কিছু জানো না, আমি কি করি, কেমন ছেলে, আমার বাবা মা কে, এইসব কিছু না জেনে। তোমাকে কিছুই বলতে হবে না, আমি সবই জানি। কি জানো তুমি? তা এখন বলবো না, যখন সময় হবে তখন বলবো। সে সময়টা কখন হবে? তাছাড়া তুমি তো কয়েকদিন পরে চলেই যাবে। তা আমি জানিয়ে দেবো তোমাকে। তাছাড়া আমি আর আমেরিকায় যাচ্ছি না, এখন থেকে এই গ্রামেই কাটাবো, শ্বশুর আর শাশুড়ি আর জামাইয়ের সাথে। বাকি বছরগুলো এখানেই কাটিয়ে দেবো। আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, কার বিয়ে, কার সাথে, কোথায় কি কাটাবে। তোমার তো এত সব বুঝে কাজ নেই, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। আচ্ছা, ইরা একটা প্রশ্ন করেছিল। কি প্রশ্ন? তুমি মনে হয় তোমার বাবাকে অনেক ভালোবাসো আর বিশ্বাস করতে। আগে করতাম, কিন্তু এখন দুটোর একটাও করি না। কেন করি না তা জানতে হবে না। আচ্ছা, এই কয়েকদিন একটু সাবধানে থেকো, কোনো প্রয়োজন ছাড়া বাইরে যেও না। এই লকেট তোমাকে পরিয়ে দিলাম, যা কিছু হয়ে যাক না কেন এই লকেট খুলে রেখো না। তোমার গলায় বা যেখানে রাখা যায় রেখে দিও, তবে এটা হারিয়ে ফেলো না। এটাতে কি এমন জিনিস আছে? পরে বলবো, এখন যা বলেছি তা শুধু শুনলেই হবে। এইদিকে 2 দিন পর আকাশ বের হয়ে রাস্তায় আসে, তখন এমপির ছেলে রাজীবের সাথে দেখা হয়। একি, তুই এখনো ফিরে যাসনি? আমার কি যাওয়ার কথা ছিল নাকি? আচ্ছা, আমার কেন জানি একটা বিষয়ে সন্দেহ হচ্ছে। কোন বিষয়ে বলো তো? আমাদের বাসা থেকে দলিল তুই সরিয়েছিস। প্রমাণ করতে পারবি কি? সেটাই তো সমস্যা, প্রমাণের অভাবে তোকে তো জেলে দিতে পারছি না, কিন্তু তোকে জেলে না দিতে পারি নিজের হাতে তো মারতে পারবো। তুই সে আশাতেই থাক, অনেক তাড়াতাড়ি আমি তোকে উঠিয়ে নিয়ে আসবো, কথাটা মনে রাখিস। এইদিকে ওরা চলে যায়। 2 দিন পর এমপি আর তার ছেলে আর ডেভিল বসে বসে কথা বলছিল। আব্বু, চাচা, আমি শিওর এটা ওই ছেলেরই কাজ। এই ছেলে কোনটা ছবি কি আছে তোর কাছে? ছবি তো নেই, কিন্তু যখনই ওর ছবি তুলতে যাই আমি, ওর ফেস কেন জানি ক্যামেরায় আসে না। একটা কাজ করো, যত লোক লাগে নিয়ে যাও, ওই ছেলেকে যে করে হোক ধরে নিয়ে আয় এখানে। কিন্তু ওই ছেলে তো এমনিতে অনেক ঝামেলা, তার উপর আমরা ওকে দিয়ে এখানে জামাই আপ্যায়ন করাবো না, ওকে ধরে নিয়ে আসতে বলেছি, ধরে আনবি। ঠিক আছে চাচা, তাই হবে। এইদিকে ওরা প্ল্যান করতে থাকে। অন্যদিকে আকাশের স্যার আকাশকে কল দেয়। জি স্যার, বলেন। আমি কি লোক পাঠিয়ে অ্যাটাক করাবো? কালকে দিনে করাবেন অ্যাটাক, যতজন লোক আছে সবাইকে এক এক করে মেরে ফেলবেন। ওদের এখানে মারা হলে আমি এদিকে অ্যাটাক করব। ঠিক আছে, তাহলে আর একদিন অপেক্ষা করো। ঠিক আছে স্যার। এইদিকে পরের দিন ডেভিলের সবগুলো আস্তানায় এক এক করে হামলা হতে থাকে। এতে ডেভিলের লোকগুলো এক এক করে মারা যেতে থাকে, আর এই খবরটা ডেভিল পায়। কিভাবে সম্ভব এগুলো? কি হয়েছে ভাই, এভাবে রেগে গেলে কেন? আমেরিকার মধ্যে আমার সবগুলো আস্তানা সেনাবাহিনীর লোকেরা আক্রমণ করেছে। কি বলছো ভাই? ঠিক বলছি, ভাগ্য ভালো আমি ওখানে ছিলাম না, নয়তো আমাকেও যে মেরে ফেলতো। কিন্তু হঠাৎ এইসব হলো কি করে? এখন তো আমার সব কিছু শেষ, আমি যে আমেরিকা আর ফিরে যেতে পারবো না। কোনো চিন্তা করো না, তুমি আমার সাথে এখানে থাকবে, 2 ভাই মিলে রাজত্ব করব। ঠিক বলেছিস। তা রাজীবকে যে কাজটা দিলাম সে কাজটা কতটুকু কি হলো? রাজীব তো কোনো কিছু আমাকে বললো না। আমাকে বললো ওই ছেলেগুলো তুলে না এনে ওই ছেলে যে মেয়েকে ভালোবাসে তাকে তুলে নিয়ে আসবে, তাকে তুলে আনলে ওই ছেলেটিও চলে আসবে। তাহলে আর অপেক্ষা কিসের, নিয়ে আস ওই মেয়েকে। আমি তাহলে কল দিয়ে বলে দিচ্ছি। এইদিকে পরের রাতে রাজীব তার লোকেদের নিয়ে আসে শাহজাহান চৌধুরীর বাড়িতে, কেননা বাড়িতে অনেক লোক আছে, সেজন্য সবাইকে উঠিয়ে নেওয়া সম্ভব নয়।
তাই বলে লোকজন এনে বাড়িটা ঘিরে রেখেছে, যা আকাশ বুঝতে পারে। আবিদ, তুমি তাহলে রেডি হও, আমি বাকিদের একটু সেভ করে আসছি। ঠিক আছে স্যার। আকাশ আসে ইরার কাছে। আকাশকে এত রাতে দেখেও ইরা অবাক হয়নি, কেননা প্রায় সময় ইরা ও আকাশ কাছে আসে আর আকাশ ইরার কাছে আসে, কিন্তু আকাশকে ভিন্নভাবে দেখে অবাক হয় আজকে। কি ব্যাপার, তুমি এই পোশাকে? কোনো মিশন আছে নাকি? মিশন মানে? ও কিছু না, কি জন্য এসেছো তা বলো। বাকিদের নিয়ে একটা রুমে এসে থাকো। কি হয়েছে বলবে তো? আকাশ সবটা বলে। সবটা শুনে ইরা কিছুটা চিন্তিত হয়। এরপর ইরা সহ বাকিদের নিয়ে শাহজাহান চৌধুরীর রুমে এনে রাখে সবাইকে। তোমরা তাহলে এখানে থাকো, আর অন্তর এই পিস্তলটা তোর কাছে রাখ, তাহলে অন্তত কিছুটা কাজে আসবে তোর। কিন্তু তুই কি করবি? আমি আর আবির বাইরের দিকটা সামলাচ্ছি। এইদিকে আকাশ আর আবির বাহিরের দিকটা সামলাতে থাকে, অন্যদিকে শাহজাহান চৌধুরী একের পর এক প্রশ্ন করতেই থাকে। তখন ইরা বলে, বড় আপু, আজকে তো আপনার বিবাহ বার্ষিকী, তাই না? আরে আমি তো ভুলেই গেছিলাম, কিন্তু তোমার মনে থাকলো কি করে? পরে বলবো। আজকে আপনার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমি আপনাদের একটা গিফট দেব, যে গিফটের জন্য আপনারা 18 বছর অপেক্ষা করেছিলেন। কি সেটা? ইরা এরপর সবটা বলতে থাকে। সবটা শুনে ওই রুমের মধ্যে থাকা সবাই অবাক হয়ে শাহজাহান চৌধুরী আর পারুল আক্তারকে কাঁদিয়ে দিল। এইদিকে এমপি আর ডেভিল এসে দেখে রাজীব ছাড়া বাকিদের মেরে ফেলেছে। উনি এইগুলো দেখে অবাক হয়। সবচেয়ে বেশি অবাক হয় উনি যখন আকাশকে দেখে। তুই এখানে? আমেরিকায় তুই একবার বেঁচে গেলি, কিন্তু এখানে তোকে বাঁচাবে কে? তুমি কি ওকে চিনো? ও সেই সেনাপ্রধান যার জন্য আমার এক হাত আর এক চোখ নেই। অল্পের জন্য আমি বেঁচে গেছি। ডেভিলের কথা শুনে ওনারা এতটাই অবাক হয় যে অন্য কিছু বলার আগে আকাশ আবির ওনাদের তিনজনকেই মেরে ফেলে আর ওর স্যারকে কল দিয়ে সবটা জানিয়ে দেয়। উনি সবটা শুনে, তাহলে সময় করে এবার দেশে ফিরে এসো। স্যার, আমি এই দেশে থেকে যাব নিজের পরিবারের সাথে। যখন আমাকে প্রয়োজন হবে বলবেন, আমি চলে আসব কয়েকদিনের জন্য। তাহলে কল কেটে দিয়ে আকাশ ওর বাবা মায়ের কাছে যেতে থাকে। আপনারা ঠিকই পড়েছেন, শাহজাহান চৌধুরী আর পারুল আক্তার হলো আকাশের বাবা মা, যাদের থেকে আকাশ নিজেকে এতগুলো বছর দূরে রেখেছে। কেন দূরে রেখেছে তা আপনারা অনেকেই কিন্তু জানেন, সেজন্য নতুন করে আর বললাম না। আকাশকে দেখে ওর মা বাবা দৌড়ে এসে জড়িয়ে ধরে, কিন্তু আকাশ এখনও বুঝতে পারেনি কি হলো এখানে, ওনারা কেন কান্না করতে থাকে। তোর কি একটি বারের জন্য আমার কথা মনে পড়েনি? কিভাবে পারলি আমাদের থেকে এতগুলো বছর দূরে থাকতে? তোমরা কিভাবে জানলে আমি তোমাদের ছেলে? আমি বলছি, তার আগে এটা বলো বড় আব্বু, আমার উপহার তোমাদের কেমন লেগেছে? এতটাই ভালো লাগছে যে আমি চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকব। এইভাবে বলে আমাকে লজ্জা দিও না আব্বু। আচ্ছা, তুমি কি করে জানতে? আমি একবার এসে তোমার ওয়ালেট চেক করি, ওখানে তোমার কিছু আইডি কার্ড দেখতে পাই, আর্মি কার্ড, আর ওখানে স্পষ্ট করে বাবা মার জায়গায় বড় চাচা আর বড় চাচির নাম লেখা। তারপর আমি যখন আরও ভেতরে কার্ড বের করি, তখন তোমার ছোটবেলার ছবি দেখতে পাই চাচা আর চাচির সাথে। তখন শিওর হলাম তুমি আকাশ, সেই জন্য তো আমি। তাহলে তুমি সবটা জেনে এইগুলো করেছো? কোনগুলো? ও কিছু না ছোট আম্মু, আর তোমাকে জানতেও হবে না। আজকে আমার বুকটা পূরণ হলো, আর আমি তোকে হারাতে চাই না। তুই আজ থেকে এখানেই থাকিস। এটা কি হলো? তোমার ছেলে বাসায় থাকবে আর আমি কি বাইরে থাকবো নাকি? তোদের দুজনের বিয়ে দিয়ে আমি এই বাসাতে রেখে দেব। এরপর ইরার বাবাকে খবর দিয়ে আনা হয়, তারপর ওদের বিয়ে দিয়ে দেওয়া হয়। বাসর রাতে আকাশ ইরাকে সবটা বলতে থাকে। তাহলে তুমিও জানতে? জেনেছি বলেই তো তোমাকে ভালোবেসেছি, নয়তো যার জন্য বাড়ি ছাড়া হয়েছি তাকে কেন বিয়ে করবো শুনি? তবে রে, আজকে তোকে মেরেই ফেলবো। এই বলে ওদের খুনসুটি শেষ হয়ে যায়, আর এখানেই আজকে সেনাপ্রধানের মিশন শেষ হয়ে গেল। আর আজকের এই গল্পটি লিখেছেন পারভেজ হোসেন আকাশ। তার লেখা গল্প আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে